দেখি ওরিয়েন্টেশন, বেসিক কনসেপ্ট, রাজুক নিয়ে কি কথা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, রাজুক রাজুক প্ল্যান নিয়ে কথা নিয়ে হয়েছে। কথা। মানে সেশন ওয়ানে যতটুকু পড়ানোর কথা ওইটা কমপ্লিট, তাই তো? হ্যাঁ, সেশন কমপ্লিট। জি ঠিক আছে, তাহলে কন্টিনিউ করো। জি ইনশাল্লাহ। আচ্ছা, আরেকজন যে আছেন ওনার সাথে একটু কথা বলে নেই, জয়েন করেছেন বললো। হাসান। হ্যাঁ, একামুল হক ভাই, কামুল হক। শুনতে পাচ্ছেন? একামুল হক ভাই, আচ্ছা ঠিক আছে, আমি অন্য এক সময় পরিচিত হয়নি, হ্যাঁ সমস্যা নেই। আর আমি তো ট্রেনিং এর ক্লাস ক্লাস করাবো যে। মেহেদি, চালিয়ে যাও। আচ্ছা আমি তাহলে কন্টিনিউ করি। ঠিক আছে, আমরা আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। আমরা হচ্ছে ডে ওয়ানের সেশন টুটা আমরা শুরু করতেছিলাম 8টা থেকে 5:30 পর্যন্ত। তো আজকে একটু দেরি হয়ে গেল, তো চেষ্টা করবো যতটুকু করা যায়। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এইডেড অ্যানালাইসিস এন্ড ডিজাইন সফটওয়্যারগুলো সম্পর্কে হালকা কিছু ব্যাপার নিয়ে কথা বলবো। এরপরে হচ্ছে ডিজাইন কনসিডারেশনস, ইনপুট প্যারামিটারগুলি নিয়ে। তারপরে হচ্ছে কিভাবে আমরা একটা ইটেপসে একটা আরসি বিল্ডিং, রেনফোর্সড কংক্রিট বিল্ডিং মডেল করব। এরপরে হচ্ছে গ্র্যাভিটি লোড নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো 2.4 যেটা, এটা আমরা আজকে শেষ করতে পারবো কিনা আমার ডাউট আছে, তবে 2.3 পর্যন্ত ইনশাল্লাহ শেষ করবো। আর যদি পারি 2.4 পর্যন্ত তাহলে তো হইলে, আর নাহলে এটা আগামী দিনে করে ফেলবো। মানে অন্যান্য দিনে যা যেগুলি আছে সেগুলোর সাথে এটা হচ্ছে কভার করে ফেলা যাবে, অসুবিধা হবে না। তো দেখা যাক কতদূর বন্ধ করা যায়। তো এটা গেল ডে ওয়ান। এরপরে তো আপনার ডে 2 ডে 3 এগুলো তো দেখছেন, তাহলে আমরা এখান থেকে বের কম্পিউটার এইডেড অ্যানালাইসিস এবং ডিজাইন যে সফটওয়্যারগুলি, এই সফটওয়্যারগুলি আসলে আমরা আমরা হচ্ছে অনেকে অনেক সফটওয়্যার ইউজ করি। হ্যাঁ, তো কি কি ধরনের সফটওয়্যার ইউজ করি এবং সফটওয়্যারগুলি হচ্ছে কোনটা ভালো, এগুলো আসলে বলা কিছু নাই, সব সফটওয়্যারই ভালো। হ্যাঁ, সব সফটওয়্যারই একই ভালো রেজাল্ট দিবে, অ্যানালাইসিস দিবে। হ্যাঁ, তবে হচ্ছে ইউজার ফ্রেন্ডলির উপর বেস করে সফটওয়্যারগুলি ভ্যারি করে। কিছু কিছু সফটওয়্যার দেখা যায় অনেক ইউজার ফ্রেন্ডলি, কিছু কিছু সফটওয়্যার হচ্ছে একটু কমপ্লিকেটেড। এই কিন্তু আপনার অ্যানালাইসিস, ডিজাইন সব সফটওয়্যারই একই রেজাল্ট দিবে। এরকম না যে ইটার্সে একরকম রেজাল্ট দিবে, স্টার প্রোতে আরেক রকম দিবে, এরকম না। হ্যাঁ, সবগুলোতে অ্যানালিসিস এবং ডিজাইন একই দিবে, ভুল নাই। তো আপনার হচ্ছে সফটওয়্যার, আচ্ছা এখন হচ্ছে আমরা তাহলে ইনিশিয়ালি যদি বলি যে আমরা সফটওয়্যার কেন ইউজ করতেছি। হ্যাঁ, সফটওয়্যার কেন ইউজ করতেছি, এটা আসলে মানে এই বড় বড় বিল্ডিং ডিজাইন করতো। হ্যাঁ, বিল্ডিং ডিজাইন করতো,
দেখা যায় তো যে আপনার এই বিশাল বিশাল ড্রয়িং, হ্যাঁ, অটোক্যাডের বিশাল বিশাল ড্রয়িং এর উপরে মানুষ শুয়ে যাচ্ছে, শুয়ে শুয়ে গুলি থেকে, হ্যাঁ। তো দেখা যেত যে হচ্ছে এক একটা বিল্ডিং ডিজাইন করতে হচ্ছে খুব দ্রুত হয়ে যায়, হ্যাঁ, দ্রুত হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়, নিখুঁত হয়, নির্ভুল হয়, এবং এবং হচ্ছে দ্রুত হয়। তাতে করে আপনার হচ্ছে টাইম বেঁচে যায়, আর টাইম বেঁচে গেলে কস্ট কমে যায়, কস্ট অপটিমাইজেশন হয়। তো এই জন্য এখন বিল্ডিং ডিজাইনের জন্য হ্যান্ড ক্যালকুলেশন করে বিল্ডিং অ্যানালাইসিস করবে, এটা হলে কেউ আমরা এখন চিন্তা করি না। বিল্ডিং ডিজাইন করতে গেলে আমরা সফটওয়্যার দিয়েই করব, এটা একটা ব্যাপার। বিভিন্ন রকমের সফটওয়্যার আছে, এর মধ্যে আমি এখানে এই কয়েকটা সফটওয়্যারের নাম লিখছি। তো আপনারা যদি গুগল করেন, হ্যাঁ, উইকিপিডিয়াতে যে সার্চ করেন যে হচ্ছে স্ট্রাকচারাল স্ট্রাকচারাল অ্যানালিসিস এবং ডিজাইন সফটওয়্যার, হ্যাঁ, আমি একবার সার্চ করছিলাম, আমার মনে মনে আছে যে 50টার মতো আছে, 50টার মতো সফটওয়্যার আছে যেগুলি হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালিসিস এবং ডিজাইন করে। তো এর মধ্যে আমরা হচ্ছে ইটাসটাকে চয়েস করলাম, বা আমাদের এই উপমহাদেশে অ্যাকচুয়ালি ইটাস, স্টেট প্রো, হ্যাঁ, এগুলি বেশি ইউজ হয়। এটা একটা কারণ হতে পারে এরকম যে এগুলি আপনার হচ্ছে মানে সহজে পাওয়া যায়। আবার অনেক সফটওয়্যার আছে যেগুলি কিনতে হয়, এই একটা ব্যাপার হতে পারে। আরেকটা ব্যাপার আমার যেটা মনে হয় এটা হচ্ছে অনেক ইউজার ফ্রেন্ডলি, এবং ইটাস কিন্তু অন্যান্য সফটওয়্যার থেকে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। ইটাস এটা অ্যাকচুয়ালি কোম্পানি সিএসআই কোম্পানি, কম্পিউটার অ্যান্ড স্ট্রাকচারাল ইনক ইনস্টিটিউশন ইনক, এরকম সিএসআই। এই সিএসআই এর হচ্ছে প্রোডাক্ট ইটিএফস, স্যাপ, মেহেদি ভাই, আরো ওদের কতগুলো পড়ে গেছে, সেফ, হ্যাঁ, মেহেদি ভাই শুনতে আরো পাচ্ছেন? ওদের অনেকগুলি পড়ে গেছে। তো এর মধ্যে হ্যালো, আমাদের আমাদের এই কোর্সটা মূলত হচ্ছে, জি, মেহেদি ভাই শুনতে হ্যালো, পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ, মেহেদি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো। হ্যাঁ, আপনার ভয়েসটা ভেঙে ভেঙে আসতেছে। আপনার ভয়েসটা ভেঙে ভেঙে আসতেছে। আমার আমার কথা ভালো মতো বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসতেছে। ভেঙে ভেঙে আসতেছে, আচ্ছা, এখনো ভেঙে ভেঙে আসতেছে, হ্যালো, হ্যালো, আচ্ছা তাহলে আমাকে একটু সময় দেন, আমি শোনা যায় ঠিক মতো, শোনা যায়? আচ্ছা, ভেঙে ভেঙে আসতেছে, এটা কি সবার কাছেই? হ্যাঁ মেরি ভাই না, এতক্ষণ ভেঙে এখন ভেঙে মনে হয় আসতেছিল, ঠিক এখন আছে, ক্লিয়ার হচ্ছে। এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে এখন তাহলে। বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের সেটে যাই। তো মানে যেগুলো এফইএ মানে ফাইনালিসিস সফটওয়্যার, এগুলো আসলে দুইটা ফেয়ারে করে, একটা হচ্ছে জিইউআই আর একটা হলো প্রোগ্রামিং ইন্টারফেস। জিইউআই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে হচ্ছে এই জায়গায় আম, এই ড্র করা যাবে, হ্যাঁ, নোড থাকবে, নোড টু নোড হচ্ছে কানেকশন করে দিলে একটা লাইন হবে, হ্যাঁ, নোড থেকে লাইন, লাইন থেকে লাইন হলো, লাইন একটা 1D এলিমেন্ট, 1D এলিমেন্ট থেকে 2D এলিমেন্ট, 2D এলিমেন্ট থেকে 3D এলিমেন্ট। হ্যালো, আচ্ছা এখন কি সমস্যা হচ্ছে সাউন্ডে? না, হ্যালো, সমস্যা মেরি হচ্ছে না, ভাই তবে সাউন্ড আপনার ক্লিয়ার, কিন্তু আপনি কি কোনো স্ক্রিন শেয়ার করতেছেন? আমরা কিছু দেখতে স্ক্রিন পাচ্ছি শেয়ারটা না। অফ আছে।
আচ্ছা, স্ক্রিন শেয়ারটা আবার অফ আছে না? আচ্ছা, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এফইএ এটা হচ্ছে দুইটা ফিচার হয়, একটা হচ্ছে জিইউআই আর একটা হলো প্রোগ্রামিং ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা, সেটা হচ্ছে ড্র করা যাবে। যেমন আমরা হচ্ছে অটোক্যাড করি, অটোক্যাড যেটা করি এটা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। হ্যাঁ, আবার যদি হচ্ছে আপনি হচ্ছে ম্যাটল্যাবে কোনো কিছু প্রোগ্রামিং করেন, সেটা হচ্ছে প্রোগ্রামিং ইন্টারফেস। তো আহ, প্রত্যেকটা সফটওয়্যারই পিছনে পিছনে থাকে হচ্ছে প্রোগ্রামিং ইন্টারফেসটা, ঠিক আছে। আর আমরা হচ্ছে গ্রাফিক্যালি যে জিনিসটা হচ্ছে ড্র করি, হ্যাঁ, নোড নোড থেকে হচ্ছে লাইন, লাইন থেকে হচ্ছে মানে 1D এলিমেন্ট, 1D 2D এলিমেন্ট, 3D এলিমেন্ট, যেগুলি আমরা করি না কেন গ্রাফিক্যালি, সেগুলি সবগুলি হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রাম হয়ে যায়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামটা পরবর্তীতে রান করে, এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে আমি নাম বলি, এরপরে স্লাইডে যাই। ইটেস্টে আমরা যেটা ইটেস্টে আমরা যেটা কাজ করব, এটা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে। আমার মনে হয় ইটেস্ট আপনারা সবাই কম বেশি ইউজ করছেন। হ্যাঁ, তো কিছু জিনিস বলতে পারি, যেমন হচ্ছে যেমন এই যে এটা হচ্ছে ইটেস্ট 2006 এর ইন্টারফেস। এখানে উপরের দিকে, একদম উপরের দিকে এখানে যে লাইন বারটা থাকে, এটাকে বলা হচ্ছে মেইন টাইটেল বার। মেইন টাইটেল মানে হচ্ছে আপনি যদি ইটেপসে সেভ করতে চান বা ইটেপসে একটা নাম দিবেন, সেই নামটা হচ্ছে উপরে এখানে থাকবে। হ্যাঁ, স্যার আপনি আপনার মডেলের নাম দিলেন যে 10 স্টোরি বিল্ডিং, তাহলে এই যে মেইন টাইটেল বারে এখানে 10 স্টোরি বিল্ডিং নামটা থাকবে। হ্যাঁ, তারপরের যে বারটা, এটা হচ্ছে মেনু বার। মেনু বার মেনু বার এই যে এখানে বেশ কয়েকটা বার আছে, ঠিক আছে, এটা হচ্ছে মেনু বার। আর তার নিচের যে বারটা, এটা টুল বার। টুল বারটা হচ্ছে এই যে মেনু বার, এই মেনু বারের ভিতরের যে জিনিসগুলি, ওগুলি হচ্ছে বের করে নিয়ে আসে এখানে, যদি অ্যারেঞ্জ করা আছে, এটা হলো টুলবার, ঠিক আছে। এছাড়া টুলবার হচ্ছে উপরেও থাকে, টুলবার বাম পাশেও থাকে, তাও কিছু কিছু সফটওয়্যারে আপনার ডান দিকেও টুলবার থাকে, ঠিক আছে। তাহলে টুলবারগুলি মেইনলি আপনার মেনু বারের ভিতরের অংশগুলি বের করে বাইরে রাখলে সেটা হচ্ছে টুলবার। এছাড়া আপনি টিপসের নিচে এই যে এই কর্নারে দেখবেন হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার হচ্ছে আপনি এখানে কি কি করতেছেন, হ্যাঁ, মানে আপনার কোঅর্ডিনেট কোথায়, কি হচ্ছে হচ্ছে স্ট্যাটাস গুলি এখানে হচ্ছে থাকবে। মানে স্ট্যাটাস বার এখানে, এটা স্ট্যাটাস বার, আর কোঅর্ডিনেটের জন্য আলাদা করে এখানে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপশনস। হ্যাঁ, আপনি যদি হচ্ছে প্ল্যানে যান বা হচ্ছে এলিভেশনে যান, তাহলে এখানে দেখাবে যে হচ্ছে অ্যাকচুয়ালি মডেলটা এখন কি প্ল্যানে আছে নাকি হচ্ছে এলিভেশনে আছে, সেটা হচ্ছে এখানে এটা বলে দেয়। তারপরে যে অপশনটা আছে, এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। মানে আমার যে মডেলটা, এটা কি গ্লোবাল গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেমে আছে নাকি লোকাল কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেটা এখানে দেখাবে। আর ডান দিকে সবার শেষে এটা হচ্ছে ইউনিট। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এখানে ইউনিট দেখাবে যে আমার মডেলটা, আমার এটা হচ্ছে কোন ইউনিটে আছে, ঠিক আছে। আচ্ছা, একটা শব্দ হচ্ছে, হ্যালো হাসান একটু বলুন। হাসান, হ্যাঁ ঠিক আছে, ওকে। এই তো এটা হলো ইটেপস এর ইউজার ইন্টারফেসটা। তো এরকম ইন্টারফেস, এটা হচ্ছে ইটেপস এর, এখানে দেখানো আছে 2006 এর। হ্যাঁ, কিন্তু এই ইন্টারফেসটা হচ্ছে ইটেপস এর সবগুলো ভার্সন সেম। ইভেন আপনি অন্যান্য অনেক সফটওয়্যারেও এই এই ইন্টারফেসটাই পাবেন, মানে এটা অনেকটা কমন একটা ইন্টারফেস। আচ্ছা, তাহলে কি কি হলো, একটা টাইটেল বার থাকবে, মেনু বার থাকবে, টুল বার থাকবে এবং হচ্ছে ডিসপ্লে বার থাকবে। আচ্ছা, তাহলে এরপরেতে যাই।
আচ্ছা, এখন মানে যে কোনো এফএম, এফইএ, ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস যে সফটওয়্যারগুলি, এই সব সফটওয়্যারই অ্যাকচুয়ালি আপনার তিনটা ভাবে কাজ করে। হ্যাঁ, একটা একটা হচ্ছে আপনার প্রি প্রসেসিং, একটা হলো প্রসেসিং, আর একটা হলো পোস্ট প্রসেসিং। মানে সহজ ভাষায় যে হচ্ছে আমি কোনো একটা ইনপুট করব, তারপরে সে হচ্ছে এটা অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে আমাকে একটা আউটপুট দিবে। ঠিক আছে, প্রত্যেকটা এফইএ সফটওয়্যারের মেইন হচ্ছে স্টেপ হচ্ছে এই তিনটা। প্রথমে আমাকে ইনপুট দিতে হবে, ইনপুট দিলে সে হচ্ছে এটাকে অ্যানালাইসিস করে দিবে সফটওয়্যার বিভিন্ন রকমের মেথড ইউজ করে, এবং হচ্ছে অ্যানালাইসিস শেষ হলে তখন সেটা আবার আউটপুট হিসেবে দিবে। তাহলে প্রি প্রসেসিং, প্রসেসিং এবং হচ্ছে পোস্ট প্রসেসিং। ঠিক আছে, এটা সেম একইভাবেই কাজ করে। এখন প্রি প্রসেসিং এটা আসলে সহজভাবে বলতে গেলে ইনপুট, আর প্রসেসিং, প্রি প্রসেসিং অ্যাকচুয়ালি কি করতে হবে, ইনপুট আমাদের কি করতে হয়। এটা হচ্ছে বা যে কোনো সফটওয়্যারেই আপনি হচ্ছে ইনপুট করবেন অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা আমাদেরকে বলে দিতে হবে। হ্যাঁ, কারণ সফটওয়্যার হচ্ছে জানে না যে কোন কোন ম্যাটেরিয়াল নিয়ে আমি কাজ করতেছি, এটা আমাকে তাকে বলে দিতে হবে। তারপরে সফটওয়্যারকে আমার বলে দিতে হবে জিওমেট্রি, আমি কোন জিওমেট্রি নিয়ে কাজ করতে চাই সেটা তাকে বলে দিতে হবে, সে নিজে থেকে জানবে না। তাহলে এটা আমাকে ইনপুট দিতে হবে। তারপরে হচ্ছে এলিমেন্ট আমাকে ইনপুট দিতে হবে। এলিমেন্ট বলতে হচ্ছে এটা কি 1D এলিমেন্ট নাকি 2D এলিমেন্ট নাকি নোড, এই এলিমেন্ট গুলি হচ্ছে বলে দিতে হবে। তারপরে হচ্ছে আমাকে অ্যাসাইন মানে লাইন ড্র করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ম্যাশ করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে লোড অ্যাপ্লিকেশন করতে হবে, লোড দিতে হবে। এইগুলি সবগুলি হচ্ছে আমাদের ইনপুট, যেগুলি হচ্ছে সফটওয়্যার নিজে নিজে করতে পারবে না, হিউম্যান যে জিনিসগুলি করে দিবে সেগুলি হচ্ছে ইনপুট। যেমন হচ্ছে আমরা যদি একটা বিল্ডিং, একটা সে আমি হচ্ছে একটা একতলা বিল্ডিং অ্যানালাইসিস করতে চাই, একতলা বিল্ডিং অ্যানালাইসিস করতে চাই, সফটওয়্যার মেনলি কি করবে, সফটওয়্যারের মেনলি কাজটা হচ্ছে সে হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম করবে, সেই স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম করে সে সেটাকে লিনিয়ার অ্যালজেব্রিক অ্যানালাইসিস মেথডে সে হচ্ছে ম্যাট্রিক্সটা সলভ করবে, সলভ করে আমাকে আউটপুট দিবে। কিন্তু আমার কাজটা হচ্ছে এই যে তাকে ম্যাট্রিক্সটা যে ফর্ম করবে, ফর্ম করে দেওয়ার আগে আমাকে প্রসেসিং করে দেওয়া। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্স ফর্ম করার আগে, হ্যাঁ, যে জিনিসগুলো তৈরি করে দেওয়া, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইনপুট বা হচ্ছে প্রি প্রসেসিং। যেমন হচ্ছে আমাদেরকে মেটেরিয়ালটা বলে দিতে হবে, মেটেরিয়াল মানে কি কংক্রিট নাকি হচ্ছে স্টিল নাকি হচ্ছে ব্যাম্বু নাকি কি, এটা আমাকে বলে দিতে হবে। তারপর জিওমেট্রি গুলো বলে দিতে হবে, যে বিম, বিম হলে সাইজ কেমন, কলাম হলে সাইজ কেমন, স্ল্যাব হলে থিকনেস কেমন, এগুলি বলে দিতে হবে। তারপরে হচ্ছে এলিমেন্ট বলে দিতে, আসলে এই জিওমেট্রির সাথে এলিমেন্ট রিলেটেড। হ্যাঁ, জিওমেট্রি বলতে গেলে অ্যাকচুয়ালি এলিমেন্টে চলে আসে। তারপরে সেগুলি হচ্ছে আমাকে ড্র করে দিতে হবে। হ্যাঁ, যে আমার বিমটা কিভাবে থাকবে, এটা কি হরিজন্টালি থাকবে, এই বিমটা কার সাথে আমার কানেকশন থাকবে নাকি কলামের সাথে থাকবে না, বিমের সাথে বিমের কানেকশন হবে নাকি হবে না, এই যে এটা ড্র, এলিমেন্ট গুলি হচ্ছে ড্র করতে হবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে ম্যাশ। আমরা যদি হচ্ছে এরকম সে আমি মেটেরিয়াল ডিফাইন করলাম, জিওমেট্রি ডিফাইন করলাম, ড্র করলাম, আমার ফুল মডেল হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তারপরে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে ম্যাশিং। আমরা যদি ঠিকঠাক মতো ম্যাশ না করতে পারি তাহলে অ্যানালাইসিস আসলে সে করে দিবে কিন্তু রেজাল্টটা হচ্ছে বেরোবে ভুল। তো এখানে আসলে এই এফইএ সফটওয়্যারের একটা ভয়ানক ব্যাপার হচ্ছে এটা, যে আমরা যদি হচ্ছে গার্বেজ ইনপুট করি, সে হচ্ছে গার্বেজ বুঝবে না, সে হচ্ছে গার্বেজ আউটপুট দিবে। কাজেই এই প্রি প্রসেসিং এর ব্যাপারটা এটা খুব সিনসিয়ারলি করতে হবে। তো এখানে একটা নতুন ব্যাপার হচ্ছে ম্যাশিং হচ্ছে ভালো মতো করতে হবে, তাহলে অ্যানালাইসিস ঠিক করে দিবে কিন্তু আউটপুটটা হচ্ছে ভালো আসবে না। তারপরে হচ্ছে একটা ব্যাপার, আর একটা হচ্ছে লোড আমাদেরকে অ্যাসাইন করে দিতে হবে। এগুলি সবগুলি হচ্ছে ইনপুট। আচ্ছা, প্রসেসিং বা হচ্ছে অ্যানালাইসিস, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে বিভিন্ন রকমের অ্যানালাইসিস সে সফটওয়্যার নিজে নিজে করবে। এটা স্ট্যাটিক অ্যানালাইসিস হতে পারে,
ডাইনামিক অ্যানালিসিস হতে পারে। এখন স্ট্যাটিক অ্যানালিসিস করতে গিয়ে হ্যাঁ সে হচ্ছে বা ডাইনামিক অ্যানালিসিস করতে গিয়ে সে বিভিন্ন রকম নিউমেরিক্যাল মেথড ইউজ করবে। যেমন হচ্ছে আপনার খুব কমন একটা নিউমেরিক্যাল মেথড হচ্ছে নিউটন রেফ্রাকশন মেথড। নিউটন রেফ্রাকশন মেথড সে ইউজ করবে। তারপর হচ্ছে বিভিন্ন রকমের ম্যাট্রিক্স ইউজ করবে, হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন ইউজ করবে। এগুলি সবই হচ্ছে আপনার সে হচ্ছে প্রসেসিং এর জন্য ইউজ করবে। এরপরে হচ্ছে প্রসেসিং যখন হয়ে যাবে, অ্যানালাইসিস যখন করে ফেলবে, করার পরে তখন সে আমাদেরকে আউটপুট দিবে। আউটপুট কি কি দিবে? আউটপুট মেইনলি আসলে আউটপুট দিবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সফটওয়্যার প্রত্যেকটা সফটওয়্যারই আপনার হচ্ছে মেইনলি আউটপুট দিবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। মানে আমি যদি হচ্ছে সফটওয়্যারে ফোর্স দেই, লোড দিয়ে দেই, তাহলে সে আমাকে আউটপুট দিবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? আর যদি আমি সফটওয়্যারকে ডিসপ্লেসমেন্ট দেই, তাহলে সে আমাকে দিবে হচ্ছে ফোর্স, এরকম আর কি। হ্যাঁ, তো ইটেপসে আমরা হচ্ছে লোড দিয়ে দিই, লোড দেওয়ার কারণে সে আমাকে আউটপুট দিবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই জন্য এটা অ্যাকচুয়ালি ফোর্স কন্ট্রোল। আচ্ছা যাই হোক, এটা আমি ফোর্স দিয়ে দিচ্ছি, ফোর্স দিয়ে দিলে সে আমাকে দিবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। জাস্ট একটাই, সে অ্যাকচুয়ালি বের করবে প্রথমে ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্ট বের করার পরে তারপর ডিসপ্লেসমেন্টটাকে সে হচ্ছে কনভার্ট করে নেবে। ডিসপ্লেসমেন্ট থেকে সে হচ্ছে বের করবে হচ্ছে আপনার রোটেশন, সরি এই শেয়ার ফোর্স, এক্সিয়াল ফোর্স, সব কিছু হচ্ছে আপনার ডিসপ্লেসমেন্ট থেকে বের করবে। ঠিক আছে? আচ্ছা, এখন ইটেপসের হচ্ছে বেসিক কিছু হচ্ছে ওয়ার্ক ফ্লো। এটা ধরে আপনি যদি মডেল করতে চান, তাহলে এই যে এই ওয়ার্ক ফ্লোগুলি আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে? মানে শুধু এটা না, আরো করতে হবে। এটা এগুলি মিনিমাম এগুলো করতেই হবে। যেমন হচ্ছে জাস্ট একটা বলে দিই, আমরা এই সবগুলি দেখাবো, হ্যাঁ, এগুলো সব ধরে ধরে দেখাবো, তার আগে একটা রিভিউ দিচ্ছি। ঠিক আছে? তো আমাদের বেসিক ওয়ার্ক ফ্লোটা হচ্ছে কি, আমাদের প্রথমে ফাইল ওপেন করতে হবে। বুঝতেছি, প্রথমে ফাইল ওপেন করতে হবে। ফাইল ওপেন করার পরে আমাদের ইউনিটটা ঠিক করে নিতে হবে। যে আমি কোন ইউনিটে কাজ করতে চাই। এখন এরকম না যে হচ্ছে ইউনিট একবার ঠিক করে ফেললাম পরে চেঞ্জ করতে পারবো না, এরকম না। ইটেপসের এই ইউজার ফ্রেন্ডলি হওয়ার পিছনে ইউনিট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনি অন্যান্য কিছু সফটওয়্যার দেখবেন যেমন অ্যাবাকাসে, এতে কিন্তু ইউনিটলেস, একটা ইউনিটই ইউজ করতে হবে সবসময়। ইটেপসে হচ্ছে এরকম না, আপনি হচ্ছে যখন ইচ্ছে তখন ইউনিট চেঞ্জ করতে পারবেন। তো ইউনিট একটা ব্যাপার। তারপরে আমরা যদি কোনো একটা স্ট্রাকচার করতে চাই, হ্যাঁ, সবচেয়ে ভালো হয় যদি আমরা হচ্ছে গ্রিড করে করে করি। যে আপনি যদি একটা বিল্ডিং করতে যাচ্ছেন, কলাম আছে, বিম আছে, তো এগুলি হচ্ছে গ্রিড করে, গ্রিড করে করে হচ্ছে বিল্ডিংটা ড্র করব। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে গ্রিড গ্রিড সেট আপ করবো। তাহলে কি কি হলো, আমরা প্রথমে ফাইল ওপেন করব, খুবই স্বাভাবিক ব্যাপার। ইউনিটটা ঠিক করে ফেলবো। এরপরে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা গ্রিড করব, গ্রিড বানায় ফেলবো। তারপরে হচ্ছে স্টোরি, স্টোরিটা আমাকে আগে ডিফাইন করে দিতে হবে, আমি কয় স্টোরি করতে যাচ্ছি। ঠিক আছে? তারপরে হচ্ছে ওই যে প্রথমবার বলতেছিলাম যে মেটেরিয়াল ডিফাইন করতে হবে। তারপরে হচ্ছে মেম্বারের প্রপার্টি ডিফাইন করতে হবে। এখন মেটেরিয়াল ডিফাইন হচ্ছে এটা মেনলি বোঝাচ্ছে স্টিলের, কনক্রিটের হচ্ছে এফ প্রাইম সি ই, ইয়াং মডুলাস, এগুলি হচ্ছে ডিফাইন করতে হবে। ঠিক আছে? আর হচ্ছে ডিফাইন করতে হবে মেম্বারের প্রপার্টিজ বলতে বোঝাচ্ছি যে আপনার সেকশন, হ্যাঁ, এটা উইথ কত, তারপরে হচ্ছে হাইট কত, থিকনেস কত, এগুলি ডিফাইন করে দিতে হবে। এরপরে হচ্ছে স্ট্রাকচারটা যেটা আমরা ডিফাইন করলাম সেগুলি আমরা হচ্ছে ড্র করব। ঠিক আছে? ড্র করলে দেখা যাবে যে একটা কঙ্কাল দাঁড়ায় গেছে। হ্যাঁ, এই পর্যন্ত যদি করতে পারি, দেখা যাবে যে আপনার হচ্ছে একটা কঙ্কাল দাঁড়ায় গেছে, যেখানে হচ্ছে বিম আছে, কলাম আছে, স্ল্যাব আছে, হ্যাঁ, দেখতে একটা ফুল বিল্ডিং হয়ে গেছে। ঠিক আছে? 6 নম্বর পর্যন্ত করলে এরকম হবে। তারপরে আমরা হচ্ছে সাপোর্ট দিব, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। তো আমরা হচ্ছে সাপোর্ট দিব।
সাপোর্ট দেওয়ার পরে আমরা হচ্ছে লোড কেস ডিফাইন করবো। আমরা কিন্তু এই যে এই সিকোয়েন্সেই মডেল করব, হ্যাঁ, আমরা জাস্ট এই সিকোয়েন্সে মডেল করব। এরপরে হচ্ছে আমরা লোড কেস ডিফাইন করব, তার মানে সাপোর্ট দেওয়ার পরে আমরা হচ্ছে লোড কেস ডিফাইন করবো। এখন এটা কিন্তু হচ্ছে মানে 6 নম্বর পর্যন্ত আপনি করতেই হবে, হ্যাঁ। তারপরে ধরেন আপনি যদি আগে 8 নম্বর করেন, তারপরে 7 নম্বর করেন, এটা কোনো বিষয় না, ঠিক আছে। এই 7 থেকে 9 পর্যন্ত এগুলো, এটা হচ্ছে যে কোনো সময় করতে পারবেন, মানে কোনো সিকোয়েন্স মেনটেন করে করতে হবে না। আচ্ছা, তবে এগুলো থাকতেই হবে, এগুলো এগুলো না দিলে আপনার মডেল আসবে না। আচ্ছা, পরে হচ্ছে আমরা লোড কেস ডিফাইন করব। লোড কেস ডিফাইন করার পরে লোড অ্যাসাইন করব, ঠিক আছে। একটা হচ্ছে ডিফাইন আর একটা হচ্ছে অ্যাসাইন, ঠিক আছে। তো আমরা যখন মডেল ড্র করছিলাম ওখানেও তো আপনি এভাবে চিন্তা করতে পারেন যে ডিফাইন করলাম, অ্যাসাইন করলাম। লোডের ক্ষেত্রেও কিন্তু এভাবে চিন্তা করতে পারেন যে প্রথমে ডিফাইন করব, পরে অ্যাসাইন করব। যেমন এখানে যদি আমি একটু ব্যাক করি, যে এখানে আমরা হচ্ছে মেটেরিয়াল, তারপরে হচ্ছে মেম্বার, এগুলি ডিফাইন করলাম। ডিফাইন করার পরে এই যে যেটা বলতেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাসাইন, ঠিক আছে। এই মেম্বার এবং হচ্ছে মেটেরিয়ালটা আমি হচ্ছে অ্যাসাইন করলাম। একইভাবে যখন লোড করবেন, লোড প্রথমে ডিফাইন করতে হবে, ঠিক আছে, ডিফাইন করতে হবে, তারপরে হচ্ছে এটা অ্যাসাইন করতে হবে। মানে অনেকটা হচ্ছে এরকম, যারা আপনি যদি কিছু রান্না করতে চান, প্রথমে আপনাকে হচ্ছে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করার পরে যখন হচ্ছে মেটেরিয়াল তৈরি হবে, তারপরে হচ্ছে চুলা দিতে হবে, এরকম ব্যাপারটা আর কি। প্রথমে হচ্ছে একটা জিনিস ডিফাইন করতে হবে, হ্যাঁ, ডিফাইন করার পরে পরে সেটাকে আমরা হচ্ছে রান্না করতে দেবো, অ্যাসাইন করতে দেবো। এরপরে এই পর্যন্ত যদি হয়, তারপরে মোটামুটি আপনাদের মডেল হয়ে গেল, হ্যাঁ। কিন্তু মডেলটা রান দেওয়ার আগে আমাদেরকে চেক দিতে হবে, চেক দিতে হবে। মানে অবশ্যই এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, এখানে একটা বাদ পড়েছে, ম্যাশের কথা লেখা দরকার ছিল, ম্যাশ করতে হবে এখানে, হ্যাঁ। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, আমাদের মডেলটা রান করার আগে, হ্যাঁ, মানে হচ্ছে প্রসেসিং এ যাওয়ার আগে আমাদের এটা চেক দিতে হবে। আমরা আমরা যতগুলি কাজ করলাম, হ্যাঁ, এই কাজগুলি হচ্ছে ঠিকঠাক আছে কিনা এটা একটা চেক দিতে হবে। তো এই চেকটা হচ্ছে দুইভাবে দিব আমরা, একটা হচ্ছে ম্যানুয়ালি, আর একটা দিব, একটা হচ্ছে সফটওয়্যার নিজেই দিবে, ঠিক আছে। ওটা আমরা দেখবো যে সফটওয়্যার কিভাবে নিজেই ফুল প্রি প্রসেসিং পুরো প্রসেসটাকে চেক দেয় কিভাবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে অ্যানালাইসিস দিব। এই অ্যানালাইসিস জাস্ট আমরা ক্লিক করব, সফটওয়্যার নিজে অ্যানালাইসিস করে দিবে। করে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা ডিজাইনে চলে যাব, ঠিক আছে। মানে অ্যানালাইসিস করার পরে, অ্যানালাইসিস যখন হয়ে গেল, অ্যানালাইসিস হওয়ার পরে তারপরে আমরা কিছু চেক দিব যে আমাদের যে অ্যানালাইসিস যেটা আমি করলাম, হ্যাঁ, সফটওয়্যারটা যেটা করলাম সেটা কি আমাকে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে কি দিচ্ছে না। এই জন্য কিছু ম্যানুয়াল ক্যালকুলেশন করে আমরা চেক দিব, হ্যাঁ। চেক দিয়ে দেখবো যে হচ্ছে রেজাল্ট যা দিচ্ছে, হ্যাঁ, যা হওয়া উচিত তাই দিচ্ছে কিনা, হ্যাঁ, এটা একটা চেক দিব। চেক দেওয়ার পরে যখন এই চেকটা পাস করে যাবে, না ঠিক আছে, হ্যাঁ, আমার এরকম হওয়া উচিত, সফটওয়্যার আমাকে সেটাই দিচ্ছে, এটা যখন আমরা এই কমফোর্ট ফিল যখন করব, তারপরে চলে যাব হচ্ছে আমরা ডিজাইনে, ঠিক আছে। ডিজাইন করার পরে তারপরে আমাদের অ্যাকচুয়ালি ফাইনাল আউটপুট হবে, বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা, এই এই 10 নম্বর স্লাইড পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে? হ্যালো, জি না ভাই। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা একটা এক্সাম্পল বিল্ডিং নিব, হ্যাঁ। আমাদের যে যে বিল্ডিংটা আমরা করতে চাচ্ছি, সেই বিল্ডিংটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, ঠিক আছে, সেটা সেটা করার আগে আমরা কি কি জিনিস ডিফাইন করব সেটা একটু বলে নিই। আমি যদি শর্টকাটে বলি, আমরা একটা ছোট্ট বিল্ডিং করব, ছোট্ট বিল্ডিং বলতে 10 তলা বিল্ডিং, হ্যাঁ। এই যে এটা খুবই রেগুলার একটা রেগুলার শেপের বিল্ডিং, হ্যাঁ। আপনারা যদি রেগুলার শেপের একটা বিল্ডিং এর সবকিছু জানতে পারেন, পুঙ্খানুপুঙ্খভাবে কোথায় কি হচ্ছে, হ্যাঁ, সবগুলো যদি জানতে পারেন, তাহলে যে কোনো বিল্ডিং করতে পারবেন ইনশাআল্লাহ। ইরেগুলার বিল্ডিং হোক বা অন্যান্য যে বিল্ডিং গুলো হোক, এগুলি করতে পারবেন। আমাদের এই কোর্সটা কিন্তু হচ্ছে মূলত হচ্ছে বিএনবিসি 2020-র উপরে, এবং এই কোর্সটা কিন্তু স্ট্যাটিক অ্যানালাইসিসের উপরে,
ঠিক আছে, লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের উপরে, মানে লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস দিয়ে আমার ধারণা হচ্ছে যে কোনো বিল্ডিং করতে পারবেন। ঠিক আছে, তো আমরা একটা রেগুলার একটা বিল্ডিং নিয়ে কাজ করব, যেতে সব রেগুলার গ্রিড, হ্যাঁ, কলামগুলি হচ্ছে বেশ রেগুলার, বিমগুলি রেগুলার, এখানে একটা শেয়ার ওয়াল আছে। তো এরকম একটা বিল্ডিং আমরা কাজ করবো, এটা 10 তলা হবে। ঠিক আছে, এবং এখানে একটা স্টেয়ার আছে, হ্যাঁ, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আছে, এরকম একটা বিল্ডিং নিয়ে কাজ করব। তো এটা একটা ওভারভিউ দিলাম। এখন দেখেন, আমরা ওই বারবারই বলে আসতেছি যে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সফটওয়্যারকে প্রথমে ইনপুট দিতে হবে, তারপরে সে অ্যানালাইসিস করবে, এরপরে আমরা আউটপুট পাবো। ঠিক আছে, তো আমাদের প্রথম সেশনে আমরা হচ্ছে বলতেছিলাম যে একটা একটা মডেল রান করার আগে আমাকে হচ্ছে কি কি জিনিস সম্পর্কে আগে ভাগে আইডিয়া রাখতে হবে, হ্যাঁ, তার একটা চেক লিস্টের কথা আমরা প্রথম ইয়াতে বলতেছিলাম। সেই সেই চেক লিস্টটাই আবার এখানে বলা আছে। এটা 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 হলো কি, আপনি যদি এই চেক লিস্টটা মেনটেন করেন, হ্যাঁ, তাহলে হচ্ছে মিসিং হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, এখানে আমাদের সিরিয়াল করে বলা আছে কয়টা, এখানে সব মিলে 13টা সিরিয়াল নাম্বার আছে। আপনি যদি ধরে ধরে প্রত্যেকটাই আপনি ধরছেন কিনা, হ্যাঁ, এটা যদি চেক করেন, তাহলে আপনার মডেলে আসলে ভুল হওয়ার সম্ভাবনা কম, হ্যাঁ, মানে মিসিং হবে না। ঠিক আছে, তো এটা জাস্ট ছোট্ট করে একটা রিভিউ দিই খুব খুব ব্রিফলি। এরকম আমরা হচ্ছে প্রথমে চেক করব যে আমাদের মেটেরিয়ালের স্পেসিফিকেশন আমরা হচ্ছে ঠিকঠাক মতো নিচ্ছি কিনা। বুঝতে পারছেন, মেটেরিয়াল স্পেসিফিকেশন মানে কি? আমরা যেহেতু এখানে রেনফোর্সড কংক্রিট বিল্ডিং নিয়ে কাজ করতেছি, রেনফোর্সড কংক্রিট মানে হচ্ছে এখানে থাকবে কংক্রিট আর হচ্ছে স্টিল, তাই না? এখানে তো আমাদের হচ্ছে বাঁশ আসবে না, তাই না, উড আসবে না। কাজেই অ্যাকচুয়ালি মেটেরিয়াল স্পেসিফিকেশন বলতে আরসি বিল্ডিং এর জন্য অ্যাকচুয়ালি কনক্রিট আর হচ্ছে স্টিল। তাহলে কনক্রিটের কনক্রিটের স্পেসিফিকেশনগুলি হচ্ছে স্টিলের স্পেসিফিকেশনগুলি আমরা ঠিকঠাক মতো নিছি কিনা সেটা প্রথমে আমাদেরকে চেক করতে হবে, মানে দেখে দেখে নিতে হবে। ঠিক আছে, এটা তাহলে আমাদের ফার্স্ট টাস্ক। 2 নম্বর টাস্ক হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রিগুলি আমরা ঠিকঠাক মতো করে করছি কিনা। ঠিক আছে, চেকলিস্ট কিন্তু এটা, হ্যাঁ। তো জিওমেট্রির মধ্যে কি কি আমরা এখানে ভাগ করছি হচ্ছে 7টা ভাগ করছি। এখন এই 7টাই হচ্ছে না, আপনার হচ্ছে আরো লাগতে পারে, কিংবা এই 7টাই নাও লাগতে পারে। বুঝতে পারছেন? তো এরকম আর কি। জিওমেট্রির ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আমি গ্রিডের যে স্পেসিং, গ্রিডের গ্রিড আপনাকে গ্রিড গ্রিড করে, আমি বলছিলাম যে গ্রিড গ্রিড করে ভাগ করে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বেস্ট হবে। হ্যাঁ, অনেকেই ইটিএফ হচ্ছে গ্রিড না করে আপনার ড্র পয়েন্ট করে 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 অনেকেই করে, এটা কিন্তু ভুল না। ঠিক আছে, এটাও হচ্ছে অ্যানালাইসিস করে ঠিকঠাক রেজাল্ট দিবে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে গ্রিড করে করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ঠিক আছে, তোমার সুবিধা পাওয়া যায়। তো আপনি হচ্ছে গ্রিড করে ফেলবেন, গ্রিড স্পেসিং করবেন, গ্রিড স্পেসিং এবং হচ্ছে স্টোরি ডাটা। ঠিক আছে, গ্রিড স্পেসিং এন্ড গ্রিড করতে গেলে আমার হচ্ছে গ্রিড টু গ্রিড ডিসটেন্স জানা থাকতে লাগবে। ঠিক আছে, তাহলে আপনার এরকম জিওমেট্রি করতে গিয়ে আপনার মাথায় রাখতে হবে যে আমার যেহেতু গ্রিড করতে হবে, কাজে আমার গ্রিড টু গ্রিড ডিসটেন্স গুলি কেমন এবং কয়টা গ্রিড, নাম্বার অফ গ্রিড এবং হচ্ছে গ্রিড টু গ্রিড ডিসটেন্স, এটা হচ্ছে আগেই বের করে রাখবেন। ঠিক আছে, একটা বিল্ডিং সে আপনাকে আর্কিটেক্ট হচ্ছে একটা বিল্ডিং দিল, আর্কিটেক্ট নর্মালি বিল্ডিং গুলো আমাদেরকে অটো করে দেয় এবং হচ্ছে গ্রিড ছাড়া। তো আপনার ফার্স্ট টাস্ক হবে যে এই যে যেই বিল্ডিংটা আপনি পাইলেন, কলামের কলামের পজিশন বরাবর আপনি হচ্ছে গ্রিড করে ফেলবেন। ঠিক আছে, এ এ বি সি ডি 1 2 3 4 এরকম করে গ্রিড করে ফেলবেন এবং গ্রিড টু গ্রিড স্পেসিংটা বের করে রাখবেন। ঠিক আছে, বের করে একটা প্রিন্ট দিয়ে বের করে রাখবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনাদের ফার্স্ট টাস্ক। মডেল করতে গিয়ে ফার্স্ট টাস্ক হবে গ্রিড স্পেসিংটা বের করা। তারপরে হচ্ছে স্টোরি ডাটা হচ্ছে মানে একটা স্টোরি থেকে আরেকটা স্টোরির হাইট কিরকম সেটাও আমাদেরকে বের করে রাখতে হবে। যেমন নর্মালি কি হয় যে মাটির নিচে কত কত নিচে হচ্ছে ফুটিং হবে, এটা আমাদেরকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার বলে দিবে, তাই না?
নরমালি দেখা যায় যে হচ্ছে 5 থেকে সিঙ্গেল ফুটিং এর জন্য নরমালি হচ্ছে আপনার 6 ফিট নিচে হয় নরমালি। এটা আমি রাফলি বললাম, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে সয়েলের কন্ডিশনের উপরে। 6 ফিট। তাহলে আপনার বেস মানে হচ্ছে ফুটিং এর টপ থেকে আপনার গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, গ্রাউন্ড বলতে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত, এটা হলো একটা লেভেল 6 ফিট, রাইট? তারপরে হচ্ছে আপনার আস্তে আস্তে করে এগুলি আমাদের দেখতেছে আমরা হচ্ছে 10 ফিট করে রাখি, স্টোরি রাখি 10 ফিট করে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন নিচের লেভেলটা হচ্ছে 6 ফিট, উপরের লেভেলগুলি হচ্ছে 10 ফিট। তো এইগুলি হচ্ছে স্টোরি ডাটা। হ্যাঁ, অনেক সময় এরকম আপনি পাবেন যে হচ্ছে কিছু কিছু স্টোরি হচ্ছে 12 ফিট, বা অনেকেই গ্রাউন্ড ফ্লোরটা 12 ফিট করে বা 14 ফিটও করে, এরকম বেশি। উপরের ফ্লোরগুলো আবার 10 ফিট। আবার আপনি এরকমও পাইতে পারেন যে হচ্ছে কোনো এক কারণে আর্কিটেক্ট হয়তো উপরের কোনো একটা ফ্লোরকে হচ্ছে 12 ফিট করে ফেলছে, হ্যাঁ, এরকম হইতে পারে। তো এই যে স্টোরি ডাটাগুলি, এই ডাটাগুলি আপনাকে আগে ভাগেই বের করে রাখতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কলামের সাইজ এবং লোকেশন। কলামের সাইজ এবং লোকেশন পাওয়ার পরে যেহেতু এখনো অ্যানালাইসিস করে নাই, কাজেই একটা কলাম কেমন হবে এটা কিন্তু আমরা হচ্ছে পারবো না। অ্যানালাইসিস তো আর্কিটেক্ট যে সাইজ দিবে, হ্যাঁ, ড্রয়িং এ আমরা হচ্ছে এই সাইজটা দিয়ে ধরেই প্রিলাইন করি, হ্যাঁ, মার্কিং লোকেশন দেয়, সেই লোকেশনে এবং হচ্ছে আর হচ্ছে সাইজটা ধরেই অ্যানালাইসিস করি, ঠিক আছে? আর কিছুই দেয় নাই, এরকম হয় কিন্তু মাঝে মধ্যে, তখন হচ্ছে আমরা ইউজ করি, থাম্বনেল ইউজ করে কলাম একটা সাইজ দিই। আপনার এই তাহলে এই কলামের সাইজ এবং লোকেশনটা আপনাকে করে ফেলতে হবে প্রথমেই। তারপরে হচ্ছে লোকেশন, বিভিন্ন সাইজ কিরকম হবে এবং বিভিন্ন দিক দেবে, এইগুলি আপনাকে আগে করে হবে। একইভাবে হচ্ছে শেয়ার ওয়াল যদি থাকে তাহলে লোকেশন, শেয়ার ওয়াল থিকনেস, তারপরে 180 থামলে স্ল্যাবের থিকনেস একটা ধরে নেবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে স্ল্যাবের এক্সটেনশন, মানে হচ্ছে স্ল্যাবটা কোন দিকে, কিন্তু স্ল্যাবের এক্সটেনশনটা হচ্ছে খুবই রেগুলার, এই যে না, মানে বিভিন্ন দিক দিয়ে যাবে, এরকম যেতে পারে একটা স্ল্যাব দিকে বাঁক খেয়ে আবার ভিতরে ঢুকছে, এরকম হয়। আর্কিটেক্ট বিভিন্ন রকমের লেআউট দিতে পারে। তো এই যে আপনার প্রত্যেকটা ফ্লোরের স্ল্যাবের লেআউট গুলি বের করে রাখবেন আগেই, বের করে রাখবেন বলতে অটোক্যাডে করে ফেলবেন কিংবা হাতে করে ফেলবেন, ঠিক আছে? এইগুলি হচ্ছে আমাদের সবই ইনপুট। তারপরে স্টেয়ারকেস এর লোকেশন। আপনি থাম্ব রুলের কথা বললেন, থাম্ব রুল গুলোর বিষয়ে কি কিছু বলবেন, বা ওটা হ্যাঁ কিভাবে? হ্যাঁ বলবো থাম্ব রুলগুলি বলবো, ঠিক আছে? থাম্ব রুলগুলি আমরা হচ্ছে এই যে কলামের থাম্ব রুল বলবো, বিমের থাম্ব রুল বলবো, ঠিক আছে? আচ্ছা, আমি যদি হচ্ছে মিস করে যাই আমাকে মনে করে দিয়েন। আচ্ছা, যেমন এখানে একটু বলতে পারি, এই যে বিমের যে সাইজ, হ্যাঁ, বিমের যে সাইজ, এটা এক থাম্ব রুলটা আমরা এরকম ধরি যে হচ্ছে বিমের যে ডেপথ, হ্যাঁ, বিমের উইথ হচ্ছে আপনি মিনিমাম রাখবেন 10 ইঞ্চি, ঠিক আছে? বিমের উইথ মিনিমাম রাখবেন 10 ইঞ্চি, 10 ইঞ্চির নিচে বিম দেওয়া যাবে না, ঠিক আছে? আর বিমের যে বিমের হাইটটা হবে, বিমের যে স্প্যান, মানে কলাম টু কলাম স্প্যান যত ফিট, বিমের হাইট হবে তত ইঞ্চি। মানে হচ্ছে ধরেন যে একটা কলাম থেকে আরেকটা কলামের ডিসটেন্স হচ্ছে 20 ফিট, তাহলে আপনি রাফলি বিমের ডেপথ ধরবেন 20 ইঞ্চি, ঠিক আছে? প্রিলিমিনারি এভাবে স্টার্ট করবেন।
এরপরে আমরা বারবার আইটারেশন কমে যাবে, কিংবা এমন হইতে পারে বিমের ডেপ বেশি লাগতেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে কলামের যে সাইজ, হ্যাঁ কলামের সাইজটা এটা আসলে এটাও করতে পারেন। কলাম সাইজ হচ্ছে এটা ডিপেন্ড করতেছে আপনার কোন এলাকায় করতেছেন। যদি হচ্ছে আপনার সাইসমিক জোন জোন 3 জোন 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 1 জোন 1 এ হয়, ঠিক আছে? জোন 1 বেশি খারাপ না নাকি? তো বলে গেলাম এটা তো জোন জোন 1 বেশি খারাপ না, জোন জোন 4 বেশি খারাপ? জোন 4 ভাই। জোন 4 বেশি, আচ্ছা জোন 4 বেশি খারাপ, ঠিক আছে? সে আপনার যদি জোন 4 এ পড়ে বা জোন 3 তে পড়ে, ঠিক আছে, তাহলে আপনার মিনিমাম কলামের ডাইমেনশন রাখতে হবে 12 ইঞ্চি, বুঝতে পারছেন? এটা মিনিমাম রাখতেই হবে 12x12, ঠিক আছে? আর আর 12x12 রাখতেই হবে। তো আপনি ইনিশিয়ালি 12x12 দিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে? অথবা আপনি এরকম করতে পারেন যে হচ্ছে আপনার কন্ট্রিবিউটিং এরিয়াটা একটা কলামের এই কন্ট্রিবিউটিং এরিয়া ধরে আপনার কি পরিমাণ লোড আসতেছে, হ্যাঁ পিইউ বের করে ওখান থেকে আপনি এরিয়া বের করে নিতে পারেন। ম্যানুয়াল ক্যালকুলেশন, যেটা কলামের যে পিইউ বের করার ফর্মুলা, ওইখান থেকে এজি বের করে নিতে পারেন। এজি বের করে নিয়ে আপনি সাইজটা বের করে নিতে পারেন। তবে এটা আমি নরমালি যাই না, আমরা অ্যাকচুয়ালি যেহেতু ইটেস খুব দ্রুত রান করে, তো সে আপনি মনে করেন একটা মডেল দিয়ে রান করলেন, দেখা যাবে 1 মিনিটের মধ্যে রান করে ফেলছে। তো তখন আমরা অ্যাকচুয়ালি ওইটাতে যাই না, তবে আপনি ওইভাবে করতে পারেন, ঠিক আছে? কলামের সাইজ বের করার জন্য থাম্ব রুল হচ্ছে ওইটাই, ঠিক আছে? এছাড়া আরেকটা আছে যে আপনার হচ্ছে থাম্ব রুল, এটা থাম্ব রুলটা বুঝছেন? থাম্ব রুলটা আমি ভুলে গেছি, এটা আমি আপনাকে দিয়ে দেবো না। হ্যাঁ, এটা বসিনিয়া স্যারের একটা থাম্ব রুল আছে, হ্যাঁ, নাম্বার অফ স্টোরি, তারপরে হচ্ছে কন্ট্রিবিউটিং এরিয়া ডিভাইডেড বাই সম্ভবত 2.5, এটা আমি আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, এই 2.5 এর ফ্যাক্টরটা আমার মনে নেই, ঠিক আছে? তো ওইটা দিয়েও হচ্ছে বের করে, ঠিক আছে? আর হচ্ছে আপনার এই যে যখন স্ল্যাব বের করতে যাবেন, স্ল্যাবের থাম্ব রুলটা হচ্ছে পেরিমিটার বাই 180, পেরিমিটার বাই 180 করলে স্ল্যাবের থিকনেস বের হয়ে যাবে। স্টেয়ার কেসের ক্ষেত্রে প্রিলিমিনারি শুরু করবেন 8 ইঞ্চি দিয়ে স্টেয়ারের ক্ষেত্রে, ঠিক আছে? ওই তো এইভাবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা সাউন্ড হচ্ছে, আমারই বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বরটা হচ্ছে চলে গেছে। এখানে দেখেন এই জায়গায় ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, হ্যাঁ এইগুলি অ্যাকচুয়ালি হচ্ছে মানে খুব বিগ ডিল না, ঠিক আছে? এটা সম্পর্কে একটু বলি। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, হ্যাঁ এটা অনেক সময় আমরা একটু ড্র করি না, জাস্ট লোড দিয়ে দিই, ঠিক আছে? আর আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক এটা কখনো কখনো বিগ ডিল হয়ে যায়। হ্যাঁ, যদি আপনার হচ্ছে বড় কোনো প্রজেক্ট হয়, তাহলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কটা অনেক বড় হয়। হ্যাঁ, তো এটা কখনো কখনো বিগ ডিল হয় কিভাবে? অনেক সময় আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক দিতে গেলে সেটা হচ্ছে মাঝখানে কলাম পড়ে যায়, ঠিক আছে? মানে হচ্ছে দেখা যাবে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ভিতরে কলাম পড়ে গেছে, এরকম হয়। এরকম অনেক জায়গায় আপনি পাবেন যে জায়গা নাই, চারপাশে বিল্ডিং, নিজের প্রপার্টির ভিতরেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক করতে হবে, কলাম অনেকগুলো পড়ে গেছে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের জন্য যে জায়গা লাগে তাতে দেখা গেছে যে 2টা বা 3টা কলাম আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ভিতরে পড়ে গেছে, ঠিক আছে? তখন এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের জন্য স্ট্রাকচারাল ডিজাইনটা এটা একটা ডিল হয়ে যায়। আর যদি হচ্ছে এরকম হয় যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কটা আমাদের স্ট্রাকচারের বাইরে পড়ছে, তাহলে এটা আসলে খুব বিগ ডিল না, এটা আপনি নন স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবেও কাউন্ট করতে পারবেন, ঠিক আছে? আর ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক অ্যাকচুয়ালি এটা অনেকে ড্র করে, অনেকে ড্র করে না, লোড দিয়ে দেয়, ঠিক আছে? তো ড্র করে তা বেটার হবে। তাহলে এটা গেল। তাহলে এই 2 নম্বর অপশনটাতে আপনাদের কোনো কোশ্চেন আছে জিওমেট্রি নিয়ে? আচ্ছা, ইনপুট প্যারামিটার জিওমেট্রি ধরে নিচ্ছি যে হচ্ছে, ঠিক আছে। হ্যালো, জি ভাইয়া, যদি বিমের থাম্ব রুলটা আরেকবার বলে দিতেন। বিমের থাম্ব রুল হচ্ছে আপনার বিমের যে ডেপথ, বিমের ডেপথটা হচ্ছে প্রিলিমিনারি শুরু করবেন
যত ফিট বিমের লেন্থ তত ইঞ্চি তার ডেপথ। সে আপনার বিমের লেন্থ হচ্ছে 20 ফিট, তাহলে আপনি বিমের জি থিকনেস বিমের বিমের হাইট দিবেন 20 ইঞ্চি। যদি 20 আপনার ইঞ্চি। হ্যাঁ, ওকে। যদি আপনার বিমের লেন্থ হয় 10 ফিট, তাহলে আপনি জি প্রিলিমিনারি দিবেন হচ্ছে বিমের ডেপথ 10 ইঞ্চি। 10 ইঞ্চি। জি এটা জি। এটা কিন্তু হাইট প্রিলিমিনারি, হ্যাঁ, এটা কিন্তু ফাইনাল না, এটা জাস্ট একটা ফার্স্ট ট্রায়াল দেওয়ার জন্য একটা আমাদেরকে দিতে হবে। একটা দিলেন। হ্যাঁ, পরে আমাকে মেইন ডাইমেনশন এটা হচ্ছে আমাকে সফটওয়্যার রান করার পরে এমএস করার পর দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। আবার অনেক সময় যেটা হয় যে আর্কিটেক্ট হচ্ছে বিমের ডেপ দিয়ে দেয়, হ্যাঁ, হ্যাঁ তখন আমরা প্রিলিমিনারি আর্কিটেক্ট যেই বিমের ডেপ দিছে সেটা ধরেই করব। সেটাই আমরা ইউজ করব। হ্যাঁ, সেটা ওকে। ইউজ করব। আচ্ছা, তাহলে 3 নম্বরে আমরা মাহাদি ভাই, হ্যাঁ বলেন। মাহাদি ভাই, সেপটিক ট্যাঙ্কের ডিজাইন কি দেখানো হবে? সেপটিক ট্যাঙ্কের ডিজাইন দেখানো হবে না, বুঝছেন। সেপটিক ট্যাঙ্কের এই ডিজাইনটা হচ্ছে জাস্ট আপনার রিটেনিং ওয়ালা ডিজাইন। হ্যাঁ, তবে আমরা এই কোর্সে এটা ইনক্লুড করি নাই, ঠিক আছে। সেপটিক ট্যাঙ্কের ডিজাইন আমরা এখানে দেখাবো না। হ্যাঁ, সেপটিক ট্যাঙ্ক, আচ্ছা ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক, তো আপনারা যদি চান আমি আপনাদেরকে ডকুমেন্ট দিয়ে দিতে পারবো, ঠিক আছে। ওগুলো দেখে দেখে করতে পারবেন, অসুবিধা হবে না। আচ্ছা, ওকে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। 3 নম্বরে হচ্ছে গ্র্যাভিটি লোড। আমরা এখন এই জিওমেট্রি থেকে লোডে চলে আসলাম, ঠিক আছে। লোড অ্যাকচুয়ালি 2 প্রকার স্ট্রাকচারে। লোড হচ্ছে 2 রকম পড়বে, একটা লোড হচ্ছে গ্র্যাভিটি লোড, আর একটা হচ্ছে ল্যাটারাল লোড। গ্র্যাভিটি লোড হচ্ছে আপনার একটা হচ্ছে ডেড লোড, আর হচ্ছে ডেড লোড, আর একটা হচ্ছে লাইভ লোড, ঠিক আছে। ডেড লোডটা আবার হচ্ছে 2 ভাগ করতে পারেন, একটা হচ্ছে পিওর ডেড লোড মানে সেলফ ওয়েট, আর একটা হচ্ছে সুপার ডেড লোড। আর লাইভ লোড হচ্ছে লাইভ লোড একটাই, ঠিক আছে। তাহলে গ্র্যাভিটি লোড কোনটা? যে লোডগুলি হচ্ছে পিওরলি আপনার ভার্টিক্যাল বরাবর কাজ করতেছে সেগুলি গ্র্যাভিটি লোড। গ্র্যাভিটি লোডকে আমরা 2 ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে আপনার ডেড লোড, আর একটা হচ্ছে লাইভ লোড। ডেড লোডটাকে আবার 2 ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে সেলফ ওয়েট, আর একটা হলো সুপার ডেড লোড, ওকে। আর লাইভ লোড হচ্ছে একটাই, ভাগ নাই। ল্যাটারাল লোডটাকে আমরা 2 ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে আপনার আর্থকুয়েক, আর একটা হচ্ছে উইন্ড। আর্থকুয়েক লোডটা হচ্ছে ল্যাটারাল লোড, উইন্ড লোডটাও ল্যাটারাল লোড। আমরা অ্যাকচুয়ালি ল্যাটারাল লোড এই দুইটাই নিয়ে এখানে কাজ করব। স্নো বা হাবিজাবি আপনার হচ্ছে ওয়াটারের যে ল্যাটারাল লোড বা সয়েলের যে ল্যাটারাল লোড, এগুলি আমরা এখানে কাজ করব না, ওকে। এছাড়া আরো ল্যাটারাল লোড আছে, আপনার হচ্ছে ওয়াটারের লোড তো ল্যাটারাল লোড, তারপরে হচ্ছে আপনার সয়েলের যে লোড, এটা ওয়ালের মধ্যে পড়তে পারে। রিটেনিং ওয়াল যদি আপনি যদি বেসমেন্ট থাকে বা আপনি যদি শোরপাল করেন, তো এইগুলি আমাদের এখানে এই কোর্সে ইনক্লুডেড না। আমরা হচ্ছে ল্যাটারাল লোড এখানে নিব 2টা, একটা হচ্ছে আর্থকুয়েক আর একটা উইন্ড, ঠিক আছে। তো গ্র্যাভিটি লোড যখন আমরা যাব তখন গ্র্যাভিটি লোড ডিফাইন করব, গ্র্যাভিটি লোড অ্যাসাইন করব। ল্যাটারাল লোডের ক্ষেত্রেও কি একই ব্যাপার। আর্থকুয়েক লোড হচ্ছে আমরা ডিফাইন করব, আর্থকুয়েক আর উইন্ড লোড অ্যাসাইন করব, আবার হচ্ছে উইন্ড লোড ডিফাইন করব, উইন্ড লোড অ্যাসাইন করব। এইখানে আমাদের আসলে অনেক লার্নিং আছে। বিএমডিসি 2020 হচ্ছে আর্থকুয়েক লোডটা কিভাবে ডিল করতেছে, উইন্ড লোডটা কিভাবে ডিল করতেছে, এগুলি আমাদের আসলে জানার আছে। এটা ফুল চেঞ্জ হয়ে গেছে, উইন্ড তো পুরাই চেঞ্জ হয়ে গেছে 2006 থেকে। বিএমডিসি 2020 পুরো আলাদা। আর্থকুয়েক কিছু মিল আছে কিন্তু তারপর আলাদা, ঠিক আছে। ইভেন আপনার হচ্ছে এই যে ডেড লোড, লাইভ লোড, এই ভ্যালুগুলো কিছু আগের মতোই, মানে আমি বলবো বেশিরভাগই চেঞ্জ লোডটা, ঠিক আছে। কাজেই 2020-তে গ্র্যাভিটি লোড, ল্যাটারাল লোড অলমোস্ট চেঞ্জ। আপনি যদি বলে অলমোস্ট চেঞ্জ, আমি বলবো ভুল বলবে না। আচ্ছা, এরপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে আপনার কোডটা ডিফাইন করতে হবে, ঠিক আছে। কোড ডিফাইন করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ হচ্ছে কোড ডেফিনেশন, আমি এখানে একটু সময় নিচ্ছি, কারণ হচ্ছে এই প্রসেসটা একবার মাথার মধ্যে ঢুকে গেলে পরবর্তীতে সুবিধা আছে। সুবিধা মানে আপনি এরপর যত বিল্ডিং করবেন সব হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে এই প্রসেসে যাইতে হবে, ঠিক আছে। এই প্রসেসের বাইরে যাওয়ার আসলে সুযোগ নেই, ঠিক আছে। একটু সময় নিচ্ছি, তাহলে পরবর্তীতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, তারপরও দেখি যত দ্রুত করা যায়।
এরপর হচ্ছে কোড কোড ডিফাইন করতে হবে। এটা ইমাম ভাই বলছিলেন যে অ্যাকচুয়ালি কোড কোড ডেফিনেশন এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ হচ্ছে এই যে ইটেপস এই সফটওয়্যারটাতে আমাদের বিএনবিসি 2020 ডিরেক্টলি দেওয়া নাই। হ্যাঁ, 2020 ডিরেক্টলি ইনক্লুডেড করা নাই। কাজেই 2020-র সাথে সামঞ্জস্যপূর্ণ যেই কোডগুলি আমরা হচ্ছে সেগুলি ডিফাইন করব। ঠিক আছে, এই কোড ডেফিনেশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপর হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেম ডেফিনেশন, এটাও খুব গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারাল সিস্টেম ডেফিনেশন হচ্ছে কি, মনে করেন এটা এই 6 নম্বর 5 নম্বর এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। হ্যাঁ, তারপরে 7 নম্বর লোড কম্বিনেশন, ম্যাশ, ডায়াফ্রাম, ঠিক আছে, এই সবগুলি আমরা বিস্তারিত আলাপ করব, এগুলো করতে হবে। তারপরে 7 নম্বর লোড কম্বিনেশন, 8 নম্বর ম্যাশ, 9 নম্বর হচ্ছে ডায়াফ্রাম করতে হবে, 10 নম্বর হচ্ছে আপনার প্রপার্টি মডিফায়ার করতে হবে, ইফেক্টিভ স্টিফনেস, এটা কিন্তু আগের কোডে ছিল না। এখন কিন্তু এটাকে স্ট্রিক্টলি মেইনটেইন করতে বলতেছে। তারপরে হচ্ছে সাপোর্ট কন্ডিশন, তারপরে 12 নম্বর হচ্ছে চেক মডেল, পারফরম্যান্স অ্যানালাইসিস। ওকে, আমরা এই প্রত্যেকটাই ধরে ধরে দেখবো, নিচে প্রত্যেকে দেখবো, তাহলে এখানে আর না বলি, এরপরে যাই। মেটেরিয়াল স্পেসিফিকেশন, মানে আমি বলছিলাম যে 1 নম্বর, ঠিক আছে, মেটেরিয়াল স্পেসিফিকেশন। এখানে আমাদেরকে যেহেতু আমরা আরসি নিয়ে কাজ করতেছি, কাজেই পাবো কনক্রিট এবং স্টিল। কনক্রিট এবং স্টিলে কি কি প্যারামিটার আমাদেরকে দিতে হবে, মেইনলি আপনাকে দিতে হবে এফএমসি এবং হচ্ছে কংক্রিটের ইয়াং মডুলাস, ঠিক আছে, আর হচ্ছে পয়সন রেশিওটা কংক্রিটের মোটামুটি একই থাকে, হ্যাঁ, 0.2 থেকে 0.25, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে এফএমসিটা আপনাকে ডিফাইন করে দিতে হবে, মানে কংক্রিটের স্ট্রেংথ গ্রেড। এই এফএমসি কোথায় পাবেন? এফএমসি হচ্ছে ডিজাইনারের চয়েস, ঠিক আছে। আপনি যদি দেখেন যে হচ্ছে আপনি খুব গ্রামের দিকে করতেছেন, হ্যাঁ, গ্রামের দিকে করতেছেন, ওই জায়গায় হচ্ছে ভালো হচ্ছে ওয়ার্কের সিস্টেম নেই, মানে হচ্ছে লেবাররা ভালো স্ট্যান্ড আনতে পারবে না। তখন আপনি ইচ্ছা করে ওইখানে হচ্ছে স্ট্যান্ড কমাই দিবেন, ঠিক আছে। আবার আপনি হচ্ছে ঢাকার মধ্যে করতেছেন, যেখানে হচ্ছে আপনার প্রপারলি মিক্স ডিজাইন হবে, হ্যাঁ, বা হচ্ছে রেডি মিক্সের ব্যবস্থা আছে, তখন আপনি ওখানে ইচ্ছা করে স্ট্যান্ড বাড়াই দিবেন, ঠিক আছে। আপনি যদি কলামের বা বিমের এফএমসি স্ট্যান্ড বাড়াই দেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে কলাম এবং বিমের সাইজটা কম লাগবে, ঠিক আছে, এবং এটা অনেক ক্ষেত্রে ইকোনমিক হয়। আচ্ছা, তো কাজেই আপনার এফএমসি কত হবে, এটা হচ্ছে ডিজাইনারের চয়েস, ঠিক আছে। তো এফএমসি দিলেন, কলামের, শেয়ার ওয়ালের, বিমের এফএমসি দিতে হবে। তারপরে হচ্ছে আপনার বের করতে হবে। সচরাচর এর আসলে ফর্মুলা বিভিন্ন রকমের আছে, তো আমরা হচ্ছে এটা ইউজ করি, ঠিক আছে। এটা হচ্ছে একটা অ্যাভারেজ থাকে আর কি, 57,500 রুট ওভার এফএমসি। বিএনবিসিতে হচ্ছে 57,500 নেই, বিএনবিসিতে সম্ভবত 57,000 আছে। তো আমরা দেখছি যে 57,500 ইউজ করলে এটা হচ্ছে একটা মোটামুটি একটা অ্যাভারেজ থাকে, ঠিক আছে। তো এখানে আপনি বিএনবিসি ধরেও করতে পারেন, সমস্যা নেই। আমরা ইউজ করি 57,500 রুট ওভার এফএমসি, ঠিক আছে। পিএসআই, এই এফএমসি বসানোর সময় এটা অবশ্যই পিএসআই বসাইতে হবে। আচ্ছা, পরে পয়সা তো বললামই। আর থার্মাল কোএফিশিয়েন্ট এক্সপেনশন যেটা, এটা হচ্ছে ফিক্সড, এটাই কনক্রিট এবং কনক্রিট থার্মাল এক্সপেনশনটা এটাই। স্টিলের ক্ষেত্রে রিভার এই আগের মতোই, এটা আপনার ডিপেন্ড করতেছে হচ্ছে ডিজাইনারের চয়েসের উপরে। হ্যাঁ, আপনি যদি হচ্ছে হাইরাইজ বিল্ডিং করেন, হ্যাঁ, যেখানে হচ্ছে সাইসমিক ব্যাপারটা হচ্ছে খুবই গভর্নিং ফ্যাক্টর, যেমন সিলেটে হাইরাইজ বিল্ডিং করতে গেলে তো এখানে আপনার রিভার হচ্ছে 60 kS এর উপরে দিতে পারবেন না, ঠিক আছে, আপনার কোড অ্যালাউ করবে না। এখন কিন্তু বাজারে দেখবেন যে এফওয়াই সবই হচ্ছে 72.5, 72.5, অধিকাংশই স্টিল হচ্ছে 72.5। এই স্টিলটা কিন্তু হচ্ছে সাইসমিকের পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা ভালো না। 60 kS এর ওইটা হচ্ছে ডাকটাইল, হ্যাঁ। তো এরকম ব্যাপার আছে, আপনি যদি খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার করেন, সেক্ষেত্রে হচ্ছে 60 kS দেওয়া উচিত, ঠিক আছে। আর যদি এরকম হয় যে নর্মাল ছোটখাটো বিল্ডিং 5 তলা 10 তলা ইউজ করতে পারেন, অসুবিধা নেই। 72.5 হচ্ছে ফিক্সড 29,000 KSI। পয়সন রেশিওটাও ফিক্সড 0.3, ঠিক আছে।
এগুলি অ্যাকচুয়ালি কিছু ভ্যারি করে, কেউ 0.29 ইউজ করে, কেউ হচ্ছে 0.3 করে, কেউ 0.3 ইউজ করে, এরকম আর কি। তো আমরা ইউজ করি হচ্ছে 0.3 পজিশন রেশিও। আচ্ছা, তো এটা ওই যে, এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ বলেন। ওইখানে নন সাসপেন্ডেড স্ল্যাব ছিল, ওইটার একটু এক্সপ্লেনেশন যদি দিতেন। এই যে এটা, আচ্ছা জি। এটা এটা হচ্ছে কি, আপনার হচ্ছে এটা হচ্ছে স্ল্যাব অন গ্রেড, ঠিক আছে। হ্যাঁ, স্ল্যাব স্ল্যাব অন অন গ্রেড, এটা বোঝাচ্ছে হচ্ছে যেই স্ল্যাবটা হচ্ছে ইয়াতে আছে, মাটিতে, মানে মাটিতে। মাটিতে, জাস্ট মাটিতে যে স্ল্যাবটা আছে, ঠিক আছে। আর যেই যেই স্ল্যাবটা হচ্ছে আমাদের নর্মাল স্ল্যাব, নর্মাল স্ল্যাব জি, যেটা উপরে থাকে, ওটাকে এখানে বলছে নন সাসপেন্ডেড নন স্ল্যাব সাসপেন্ডেড। স্ল্যাব, ও, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, তো এই যে স্ট্রাকচারাল জিওমেট্রি, আমরা যেই স্ট্রাকচার নিয়ে কাজ করব, আগেই বলতেছিলাম খুবই সিম্পল একটা বিল্ডিং। এটাতে আপনার গ্রিড, আমরা দেখছেন গ্রিড ধরছি হচ্ছে 1 2 3 4 5 6টা, আর এদিকে ধরছি 1 2 3 4, মানে রেগুলার রাখার চেষ্টা করছি, রেগুলার মানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ। হ্যাঁ, আমার তো মনে হয় আমাদের পড়ার সময় এটা আসলে একটা আরবিট্রারি বিল্ডিং, হ্যাঁ, এটা কোনো আপনার হয়ে যাওয়া বিল্ডিং না। আমরা একটু ইয়া করার জন্য একটু মোটামুটি গোল্ডেন রেশিও মেনটেন করার চেষ্টা করছি। যাই হোক, তো এখানে আপনার 15 ফিট করে আছে, ঠিক আছে। প্রত্যেক এক একটা গ্রিড এই থেকে 15 ফিট করে আছে, এদিক থেকেও 15 ফিট করে আছে, 15 ফিট 15 ফিট 15 ফিট করে, ঠিক আছে। কিন্তু আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন, তখন দেখবেন যে এক একটা গ্রিড এক এক রকম, ঠিক আছে, এক একটা গ্রিড এক এক রকম। তো এখানে 15 ফিট বাই 15 ফিট করে আছে। তারপরে হচ্ছে আমরা পেরিফেরির দিকে হচ্ছে কলামের এক ধরনের সাইজ দিছি, মাঝখানে হচ্ছে কলামের সাইজটা বেশি দিছি, এই তো কমন সেন্স। আপনার হচ্ছে এদিকে পেরিফেরির দিকে আপনার গ্র্যাভিটি লোডটার দিক থেকেই যদি চিন্তা করেন, এদিকে হচ্ছে লোডের কন্ট্রিবিউশনটা কম হবে, তাই না? আর এই মাঝখানে হচ্ছে কন্ট্রিবিউটিং এরিয়াটা বেশি হবে, কাজে এই মাঝখানের কলামগুলিতে আমাদের একটু বড় করছি, ঠিক আছে। এটা এটা হচ্ছে গ্র্যাভিটি লোডের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এরকম একটা সাইজ দিছি, ঠিক আছে। এখন আপনার অ্যানালিসিস করার পরে আপনার কিন্তু নট নেসেসারি যে আপনার এটাই ঠিক থাকবে। অ্যানালিসিস করার পরে এমনও হইতে পারে যে হচ্ছে মাঝখানের কোনো একটা কলামের সাইজ হচ্ছে কম লাগছে, এমনও হইতে পারে যে হচ্ছে পেরিফেরির দিকে কলামের সাইজটা বেশি লাগতেছে, বুঝতে পারছেন? এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার বিল্ডিং এর আপনার জিওমেট্রির উপরে, হ্যাঁ, একটা বিল্ডিং ওরিয়েন্টেশনের উপরে, বিল্ডিং এর ওরিয়েন্টেশন সরি জিওমেট্রির উপরে, হ্যাঁ, বিল্ডিং এর শেপের উপরে, ঠিক আছে। তো এটাতে আমরা মূলত পেরিফেরির দিকে হচ্ছে কলামের সাইজগুলি কমাই দিছি, আর মাঝখানে কলামের সাইজগুলি বেশি। বাইরের দিকে হচ্ছে 12 18, ভিতরে হচ্ছে 15 18। এবং এখানে একটা জিনিস খেয়াল করছেন, আমরা কিন্তু কলামের যে ওরিয়েন্টেশন, এটাকে সবগুলি কিন্তু এদিকে দিছি, মানে ওরিয়েন্টেশন বলতে বোঝাচ্ছি এদিকে হচ্ছে 12, এদিকে দিছি হচ্ছে 18, তাই না? 18 যেটা, ওটা কিন্তু দিছি হচ্ছে এদিকে প্রত্যেকটাতেই, তাই না? হ্যালো, আচ্ছা, এটা এটা কিন্তু ইচ্ছা করে দেওয়া, এটা কারণটা হচ্ছে আচ্ছা, এটা কারণটা আমরা পরে বলবো, এই যখন উইন্ড এবং আর্থকোয়েক করবো তখন এটা বলবো, ঠিক আছে। তো যাই হোক, এভাবে হচ্ছে দিলাম। এরপরে হচ্ছে আমরা বিম দিলাম, বিমের সাইজটা হচ্ছে 12 বাই 15, ওই যে 15 ফিট যেহেতু উইথ সরি আপনার স্প্যান, এই জন্য ডেপথ ধরছি হচ্ছে 15 ইঞ্চি, আর বিমের সাইজটা আমরা ধরছি হচ্ছে 12 ইঞ্চি, ঠিক আছে। তো এইভাবে বিম এবং কলামগুলো বসাইলাম। এরপরে শেয়ার ওয়ালের পজিশনটা এখানে দেয়া, এটা একদম মাঝখানে না, হ্যাঁ, মানে মোটামুটি মাঝখানে বলা যায়, ঠিক আছে। শেয়ার ওয়ালের থিকনেস আমরা ধরছি হচ্ছে 10 ইঞ্চি। শেয়ার ওয়ালটা এটা অ্যাকচুয়ালি কোর ওয়াল, ঠিক আছে। তাহলে এটা গেল গ্রিড, এরকম গ্রিড। এরপরে আমরা বলতেছিলাম যে এখানে আমরা একটা স্টেয়ার দিব, ঠিক আছে, স্টেয়ার দিব। এই যে স্টেয়ারের থিকনেস হবে 8 ইঞ্চি, আর স্ল্যাবের প্রিলিমিনারি থিকনেস আমরা এই মডেলটাকে ধরবো 5 ইঞ্চি, ঠিক আছে। তারপরে এই জায়গাটাতে
পরের স্লাইডে গেছে, এই জায়গাতে আমরা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের লোড ধরবো উপরে, স্টেয়ারের উপরে, এখানে, ঠিক আছে, উপরে একদম টপে। তারপরে স্লাইডে গেলাম, আমরা বলতেছিলাম যে গ্র্যাভিটি লোড এবং ল্যাটারাল লোড সম্পর্কে এটা আমরা পরের দিন বলবো, মানে ডে টুতে শুধুমাত্র গ্র্যাভিটি লোড নিয়ে কথা হবে, আর ডে 3-তে শুধুমাত্র ল্যাটারাল লোড নিয়ে কথা হবে, ঠিক আছে। এই যে এটা যে কোড অফ প্র্যাকটিস, ঠিক আছে, আমরা এখানে অ্যাকচুয়ালি বিএমবিসি 2020 লিখছিলাম, এটা 22 দেই। বিএনবিসি 2020 যেটা, এটাতে আপনার লোড দুটো ভাগে ভাগ করা, হ্যাঁ, একটা হচ্ছে লোড আর একটা হচ্ছে ডিজাইন, ঠিক আছে। লোডের জন্য মানে যত রকমের লোড গ্র্যাভিটি, ল্যাটারাল, যত ধরনের লোড, সব লোডের জন্য যেই কোডটা ইউজ করছে সেটা হচ্ছে ASC 705, এটা, ঠিক আছে, ASC 705, এটা হচ্ছে লোডের জন্য। আর ডিজাইনের জন্য বিএনবিসি সাথে যেটা কমপ্লাই করে এটা হচ্ছে ACI 31808, বুঝতে পারছেন? লোডের জন্য ASC 705, আর ডিজাইনের জন্য হচ্ছে ACI 31808, এটা কিন্তু মনে রাখতে হবে। আসলে বিএনবিসি অ্যাকচুয়ালি পাবলিশ হওয়ার কথা ছিল অনেক আগে, প্রায় 2010-এ, আমি যদি ভুল না বলে থাকি। সেটা পাবলিশ হইতে 2012-তে হইলো না, 15-তে হইলো না, 17-তে হইলো না, ঠিক আছে, পাবলিশ হলো 2020-এ, ঠিক আছে। তো যখন 2010-এ শুরু করছিল তখন হচ্ছে এই যে এই ASC 75 আর হচ্ছে ASC 31808, ঠিক আছে, এদেরকে সামনে রেখেই বিএমবিসিটা করছে, ঠিক আছে। এখন সেটা আসলে নানান জটিলতার কারণে সেটা পাবলিশ হইতে আপনার হয়ে গেছে বিএনবিসি 2020-এ, হ্যাঁ, তখন এটা 2020 নাম হইলো। তো ইন দি মিন টাইম যে ঘটনাটা ঘটছে, ASC 705 এটা কিন্তু বসেছিল না, ঠিক আছে। ASC 75 চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে ASC 716, বুঝতে পারছেন? ASC 75 থেকে হয়েছে 710, 710 থেকে হয়েছে 716, ঠিক আছে, এত আপডেট করে গেছে। আর ACI যেটা, ACI ওরা 31808 থেকে আপডেট হয়ে 31814, এখন খুব সম্ভবত 31819 আসছে, ঠিক আছে। তার মানে আমরা যে বিএনবিসি 2020 যেটা করতেছি এটা অ্যাকচুয়ালি আরো 2-3 বছর পরে আবার চেঞ্জ করতে হবে, করা উচিত। আচ্ছা, তো যাই হোক, এই 2020-তে আপনার ACI 318 ডিজাইনের জন্য ইউজ করবেন ACI 31808। এখানে 318 হচ্ছে কি, 318 হচ্ছে কোডটার নাম, 08 হচ্ছে সাল, 2008 সালে এটা পাবলিশ হয়েছে। একই রকম ASC 7, আপনি যদি ASC 7 নামে যত কিছু দেখবেন সব হচ্ছে লোড বিষয়ে, ঠিক আছে। 7, আপনি ASC 7 নামে যত কিছু দেখবেন সব হচ্ছে লোড। আর পরেরটা হচ্ছে সাল, 2005 সালে এটা হয়েছিল। তো একইভাবে ASC 318 মানে হচ্ছে সব হচ্ছে ডিজাইন বিষয়ক, মানে RC, রিইনফোর্স কংক্রিট ডিজাইন বিষয়ক সবকিছু 318। তো এটা আমরা হচ্ছে ইউজ করবো, ওকে। আর স্টিলের জন্য হচ্ছে AIC 36005, এটা ইউজ করবো। ইউরো কোডটা হচ্ছে অ্যাকচুয়ালি বিএনবিসিতে আপনার ইউরো কোডও ইউজ করছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব আমেরিকান কোড। ইউরো কোড ইউজ করছে হচ্ছে শুধু এক জায়গায়, আমার দেখা মতে শুধু এক জায়গায় ইউরো কোড ইউজ করছে, সেটা হলো আর্থকুয়েকের এই চ্যাপ্টারটাতে, ঠিক আছে। এই বাদ বাকি সব জায়গায় আমেরিকান কোডগুলি ইউজ করছে। এছাড়া আরো থাকতে পারে, কিন্তু আমার যতদূর নলেজে আছে তাতে হচ্ছে ইউরো কোড হচ্ছে এক জায়গায় ইউজ হয়েছে। তো ঠিক আছে, এটা গেল হচ্ছে প্র্যাকটিস। আমি এখানে সামারিটা হলো, আমি সামারিটা একটু বলি। আপনি যখন লোড নিয়ে কাজ করবেন তখন ইটেফসে বিএনবিসি 2020 পাবেন না, আপনি লোডের জন্য চলে যাবেন ASC 705-এ। আপনি যখন ডিজাইন করতে যাবেন, ডিজাইনের জন্য বিএনবিসি 2020 পাবেন না, আপনি চলে যাবেন 31808-এ। আর যদি স্টিল করেন তাহলে হচ্ছে চলে যাবেন 36005-এ, ঠিক আছে। পরের স্লাইডে চলে যাই। আচ্ছা,
স্ট্রাকচারাল ফ্রেমিং সিস্টেম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা যখন আর্থকুয়েক করব তখন এই স্ট্রাকচারাল ফ্রেমিং সিস্টেম মানে বিস্তারিত আলাপ করব। আমাদের এই যে বিল্ডিংটা দেখেন, বিল্ডিংটাতে কি কি আছে, এটা হচ্ছে আপনার বিম, কলাম আর হচ্ছে শেয়ার ওয়াল। ঠিক আছে, আপনাকে একটু ধারণা দেই, সেটা হচ্ছে যদি হচ্ছে কোনো একটা স্ট্রাকচারে বিএনবিসি বলতেছে বা এএসসি বলতেছে যে যদি কোনো স্ট্রাকচারে হচ্ছে শুধু বিম এবং কলাম থাকে, ঠিক আছে, অনলি বিম এবং কলাম, কোনো ওয়াল থাকবে না, তাহলে সেটা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। ঠিক আছে, আর যদি আপনার একটা একটা বিল্ডিং এ বিম কলামের পাশাপাশি কোনো ওয়াল থাকে, শেয়ার ওয়াল থাকে, তখন ওটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে না। ঠিক আছে, তখন ওটা দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে করতে পারে, হয় সেটা হচ্ছে ডুয়াল সিস্টেমে পড়বে অথবা হচ্ছে বিয়ারিং ওয়াল সিস্টেমে পড়বে। এটা আবার হচ্ছে মানে কখন ডুয়াল সিস্টেমে পড়বে কখন বিয়ারিং ওয়াল সিস্টেমে পড়বে, এটার হচ্ছে একটা ওরা নাম্বার বলে দিচ্ছে, মানে হিসাব বলে দিচ্ছে। ঠিক আছে, এটা আমরা যখন ওই যে আর্থকুয়েক করব, আর্থকুয়েক করার সময় আমরা হচ্ছে এটা দেখবো যে কখন একটা বিল্ডিং কে ডুয়াল সিস্টেম বলবো, কখন একটা বিল্ডিং কে বিয়ারিং ওয়াল সিস্টেম বলবো, কখন একটা বিল্ডিং কে আমরা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম বলবো। তো মোটা দাগে হচ্ছে যদি আপনি কোনো একটা বিল্ডিং এ কোনো শেয়ার ওয়াল না পান, অনলি বিম এবং কলাম, তাহলে এটা ডিরেক্টলি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। আর যদি হচ্ছে কোনো একটা বিল্ডিং এ হচ্ছে শেয়ার ওয়াল পান, তাহলে ওইটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম না, ওটা চলে যাবে ডুয়াল সিস্টেমে। তাহলে আমাদের এই স্ট্রাকচারটা হচ্ছে ডুয়াল সিস্টেম। ঠিক আছে, আর এখানে আরেকটা টার্ম আছে SMRF। ঠিক আছে, সাইসমিক মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা এই এস যে সামনে যে এস চলে আসছে, সাইসমিক না, অ্যাকচুয়ালি এটা স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। স্পেশালের সাথে আসলে সাইসমিক ব্যাপারটা রিলেটেড। এই এই SMRF যেটা, এম তে হচ্ছে বোঝাচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আর এস বোঝাচ্ছে হচ্ছে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। ঠিক আছে, তো এটা আমি আপাতত বলে রাখি যে যদি হচ্ছে আপনি মানে সাইসমিক প্রোন যে এলাকাগুলি, যেটা হচ্ছে সাইসমিক মানে সাইসমিক অ্যাক্টিভ যে যে জোনগুলি, যেমন জোন 3 হতে পারে, জোন 4 হতে পারে, এইগুলো যে বিল্ডিং গুলি, এগুলো আমরা স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হিসেবে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে করতে হবে। ঠিক আছে, তো হলো কখন স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে, কখন হচ্ছে অন্য মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে, ঠিক আছে, এটার হচ্ছে মানে কিছু স্পেসিফিকেশন আছে। ঠিক আছে, এটা আমরা যখন সাইসমিক করব তখন এটা আমরা বলবো। তাহলে আমরা কি 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 জিনিস বাদ রাখলাম, আমরা হচ্ছে জানবো যে ডুয়াল সিস্টেম কখন, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম কখন, ঠিক আছে, আর অন্যান্য সিস্টেম কখন, এটা আমরা জানবো। আর একটা জিনিস কি জানবো, যে হচ্ছে কখন অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, কখন স্পেশাল, কখন ইন্টারমিডিয়েট। ঠিক আছে, আপাতত হচ্ছে আমরা এটা ছেড়ে দিচ্ছি, আপাতত এটা বলতেছে আমাদের এই বিল্ডিংটা এই কাজে পড়ছে। তারপরে লোড কম্বিনেশন, এই লোড কম্বিনেশনটা আমরা হচ্ছে বিএমসি 2020, তো এটা বিএমসি 2020 লোড কম্বিনেশন, এটা হচ্ছে মানে কোড থেকে নিয়ে নেব। তারপরে হচ্ছে ম্যাশ। ঠিক আছে, ম্যাশ সম্পর্কে একটু বলি, মানে জাস্ট ছোট্ট একটু করবো, কারণ অনেকে হচ্ছে ম্যাশ ব্যাপারটা গুরুত্ব দেয় না। কিন্তু ম্যাশ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনি যদি মানে ঠিকঠাক মতো ম্যাশ না করেন, তাহলে আপনার যে রেজাল্ট আসলে দিয়ে দিবে, কিন্তু রেজাল্টের অ্যাকুরেসিটা কম থাকবে, বা এমন হতে পারে ভুল রেজাল্ট দিচ্ছে। এই জন্য ম্যাশ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মানে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস গুলোতে ম্যাশ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি লিখতে পারলে ভালো হতো। ঠিক আছে, তো এলিমেন্ট, ঠিক আছে, মানে কয় ধরনের এলিমেন্ট আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আপনার মানে এলিমেন্ট অ্যাকচুয়ালি আছে 4 ধরনের। ঠিক আছে, 4 ধরনের এলিমেন্ট আর হচ্ছে নোড। যেমন দুইটা নোড মিলে একটা 1D এলিমেন্ট হয়। যেমন মনে করেন এখানে যদি একটা নোড, এই যে একটা হচ্ছে এলিমেন্ট, তাহলে একটা 1D এলিমেন্টের নোড থাকবে অ্যাকচুয়ালি 2টা। ঠিক আছে, আবার হচ্ছে আপনার যখন হচ্ছে প্লেট হবে, প্লেট কখন হয়, যখন হচ্ছে আপনার 4টা 1D এলিমেন্ট, 4টা বা 3টা হইতে পারে, 4টা বা 3টা 1D এলিমেন্ট যখন এর সাথে হবে, তখন সেটা হবে প্লেট। যেমন এখানে হচ্ছে কি প্লেট, এটা একদম 2D এলিমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এটা হলো 1D এলিমেন্ট, এটা হলো 2D এলিমেন্ট। এই এলিমেন্টগুলি আমাদের কাজে লাগবে, আরেকটু পরে কাজে লাগবে। ঠিক আছে, এটা হলো প্লেট। যদি হচ্ছে প্লেটের কোনো থিকনেস না থাকে,
হ্যাঁ, খুবই প্লেট বলতে মানে থিকনেস যদি হচ্ছে নেগলিজিবল হয়, ঠিক আছে, তখন এটাকে বলবো হচ্ছে প্লেট। তার মানে এটা 1D এলিমেন্ট, এটা 2D এলিমেন্ট। 2D এলিমেন্ট হচ্ছে আবার দুই ভাগে ভাগ করলাম, একটা হলো প্লেট আর একটা হচ্ছে শেল। প্লেট মানে কি, যদি হচ্ছে থিকনেস খুবই কম হয়, মানে এমন এমন থিকনেস কম হয়, বা হচ্ছে আমার 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 হচ্ছে অ্যানালাইসিসের সাপেক্ষে বা সাথে আমি চাই যে যে হচ্ছে আমি হচ্ছে থিকনেসটাকে আমি কাউন্টের মধ্যে আনবো না, হ্যাঁ, তখন আমি হচ্ছে প্লেট করে দিতে পারি। আর শেল হলে কি হবে, শেল হলে 2D এলিমেন্ট, ঠিক আছে ফাইন, 2D এলিমেন্ট, 3D এলিমেন্ট না, কিন্তু হচ্ছে একটা আপনার থিকনেস থাকবে, মানে থিকনেসটা হচ্ছে একটা ভালো স্টিফনেস ক্যারি করবে, ঠিক আছে, তখন হচ্ছে এটা শেল। তার মানে শেল এলিমেন্ট কিন্তু হচ্ছে আপনার জাস্ট হচ্ছে 2D এলিমেন্ট, কিন্তু 3D এলিমেন্ট না। কিন্তু শেল এলিমেন্টের থিকনেসটা শেল এলিমেন্টের যে থিকনেসটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ যে মানে স্টিফনেসে প্রভাব ফেলে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি সলিড এলিমেন্ট হচ্ছে যদি আপনার মানে জাস্ট কিউবের ফেস থাকে করে 6টা, হ্যাঁ, এই 6টা, এই সলিড এলিমেন্ট হচ্ছে 6টা। এখন ইটেপস কি করে, ইটেপসে কিন্তু সলিড এলিমেন্ট নাই, ঠিক আছে, ইটেপসে কোনো সলিড এলিমেন্ট নাই। ইটেপস হচ্ছে যা কিছু সব হচ্ছে 1D এলিমেন্ট এবং 2D এলিমেন্ট, বুঝতে পারছেন? ইটেপসে হচ্ছে বিম এবং কলাম হচ্ছে 1D এলিমেন্ট, ওকে। আর হচ্ছে স্ল্যাব, ওয়াল, এগুলো হচ্ছে ইটেপস 2D এলিমেন্ট হিসেবে কাজ করে, বুঝতে পারছেন? ইটেপসে কোনো সলিড এলিমেন্ট নেই, ঠিক আছে। আপনারা যখন এক্সট্রুশন করবেন, মানে দেখবেন হচ্ছে বড় বড় কলাম দেখাচ্ছে, হ্যাঁ, বড় বড় বাস একদম রেক্টাঙ্গেল কলাম দেখাচ্ছে, হ্যাঁ, মানে সলিড এলিমেন্ট দেখাচ্ছে, অ্যাকচুয়ালি সেগুলি সবই 1D এলিমেন্ট। এটা আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য ইটেপস হচ্ছে এরকম রেন্ডারিং করে দেয়, কিন্তু ইটেপসে হচ্ছে সলিড এলিমেন্ট নাই, সবই হচ্ছে 1D এলিমেন্ট এবং 2D এলিমেন্ট। এখানে একটা নোট ডাউন করে রাখেন, এটা পরে কাজে লাগবে, আমাদের অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে বিম, হরিজন্টাল এলিমেন্ট বিম, ভার্টিক্যাল এলিমেন্ট কলাম, এরা হচ্ছে 1D এলিমেন্ট, ঠিক আছে। আর হচ্ছে স্ল্যাব হচ্ছে হরিজন্টাল 2D এলিমেন্ট, আর হচ্ছে ওয়াল হচ্ছে ভার্টিক্যাল 2D এলিমেন্ট, ঠিক আছে। ওয়াল এবং স্ল্যাব হচ্ছে 2D এলিমেন্ট, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। বিম এবং কলাম হচ্ছে 1D এলিমেন্ট, একটা হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল, ওকে। তো এই যে এলিমেন্ট বললাম, এখন আপনার হচ্ছে ম্যাশটা কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ম্যাশটা কেন গুরুত্বপূর্ণ, যদি হচ্ছে আপনার হচ্ছে ম্যাশ না করেন, হ্যাঁ, এটা আমি হচ্ছে যেদিন এই আপনার অটোক্যাড ইউজ করব সেদিন আপনাদেরকে এটা মনে হয় দেখাবো, কিন্তু আজকে আমার এখানে না অটোক্যাড ইউজ করার উপায় নাই, হ্যাঁ, বা লেখালেখি করার উপায় নেই, তাহলে আপনাকে দেখানো যাইতো। যাক, তারপর একটু বলার চেষ্টা করি। সে আপনার হচ্ছে এটা, এই যে এই বিমটা হচ্ছে ধরেন যে এই বিমটা হচ্ছে আপনার 3 ফিট বা 5 ফিট, জাস্ট 5 ফিট একটা বিম, নোড আছে 2টা, হ্যাঁ, বাম পাশে একটা ডান পাশে একটা। তাহলে এটার উপরে ডিস্ট্রিবিউটেড লোড দিলে এটার অ্যানালাইসিস আমরা বিভিন্নভাবে করতে পারি, হ্যাঁ। আপনি যদি হ্যান্ড ক্যালকুলেশন করেন, আপনি কিভাবে করবেন, এই যে মোমেন্ট বের করে, শেয়ার ফোর্স বের করে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করে ফেলবেন, ঠিক আছে। এটা হলো আমাদের নরমাল প্রসিডিউর, মানে অ্যানালিটিক্যাল প্রসিডিউর। কিন্তু স্টিফনেস ম্যাট্রিক্স এভাবে কাজ করে না। স্টিফনেস ম্যাট্রিক্স কাজ করে হচ্ছে নোডের সাথে নোড, হ্যাঁ, এক একটা নোডে হচ্ছে 6টা করে ডিগ্রি অফ ফ্রিডম নিবে, সেই ডিগ্রি অফ ফ্রিডম থেকে সে হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম করবে, আপনার হচ্ছে ওখান থেকে ডিসপ্লেসমেন্ট বের করবে, ডিসপ্লেসমেন্ট থেকে তখন বাকিগুলো বের হবে, তাই না? তো আপনার হচ্ছে যদি একটা নোডের সাথে আরেকটা নোডের ডিসটেন্স অনেক বেশি হয়, যদি অনেক বেশি হয়, তাহলে হচ্ছে গিয়ে আপনার কিছু রেজাল্ট হচ্ছে এরর চলে আসবে। এরর বলতে হচ্ছে একজ্যাক্ট যেরকম হওয়া উচিত সেভাবে সে করবে না, রেজাল্ট ঠিকই দিবে কিন্তু একজ্যাক্ট রেজাল্টটা দিবে না, ঠিক আছে। আপনার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেরকম হওয়া উচিত সেরকম হয়তো হবে না, কিন্তু আপনি যদি হচ্ছে ম্যাশ করেন, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করেন, তখন হচ্ছে মানে অ্যানালিটিক্যাল প্রসিডিউরে যেটা হওয়া উচিত ছিল সেটাই হবে, বুঝতে পারছেন? এটাই। তাহলে তারপরে হচ্ছে যে ডায়াফ্রাম হচ্ছে কি, যেমন হচ্ছে আপনার
উইন্ড লোড, তাই না? উইন্ড কিন্তু হচ্ছে আপনার আপনার হচ্ছে এটা মানে কি বলবো, এরোডাইনামিক্স, তাই না? উইন্ড লোডটা কিন্তু আপনার এই গ্র্যাভিটি লোডের মতো না, ল্যাটারাল লোড, এবং হচ্ছে এই লোডটা হচ্ছে ট্রানজিয়েন্ট বলে এটাকে, ট্রানজিয়েন্ট লোড আর কি। হ্যাঁ, এটা হচ্ছে না ডাইনামিক লোড না হচ্ছে স্ট্যাটিক লোড, এটা ট্রানজিয়েন্ট লোড বলে। যাই হোক, তো এই যে উইন্ড লোডটা কিন্তু একটা স্ট্রাকচারের উইন্ডটা কিন্তু কাজ করবে তার সার্ফেসে, তাই না? আপনাদের একটা চারকোনা একটা বিল্ডিং হয়, এই যে এখানে যাই, এই যে বিল্ডিং, হ্যাঁ, এটা তো প্ল্যান। এটা যদি আমি 3D দেখি তাহলে এই সার্ফেস হবে। উইন্ড যদি এই থেকে আসে, মানে এই যে বাম থেকে ডান দিকে আসে, তাহলে উইন্ডটা কিন্তু কাজ করবে হচ্ছে এই সার্ফেসে, তাই না? আবার যদি এই থেকে আসে তাহলে উইন্ডটা কাজ করবে হচ্ছে এই সার্ফেসে। তো এখন এই সার্ফেসে যে কাজ করবে, এই সার্ফেসে উইন্ড লোডটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে? এই ডিস্ট্রিবিউশনটা যদি আপনি পারফেক্টলি করতে চান তাহলে আপনাকে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স করতে হবে। হ্যাঁ, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স ফর এরোডাইনামিক ডিজাইন, ওখান থেকে আপনাকে পারফেক্টলি অ্যানালাইসিস করে ডিস্ট্রিবিউশন করতে হবে, যেটা বেশ কমপ্লিকেটেড, তাই না? কিন্তু আমরা কি করতেছি, আমরা হচ্ছে এটাকেই একটু সিম্পলিফাই করতেছি। কিভাবে সিম্পলিফাই করতেছি? এটা হচ্ছে উইন্ডের যে প্রেশারটা, সেই প্রেশারটা ক্যালকুলেশন করে এখান থেকে ফোর্স বের করব। সেই ফোর্সটা হচ্ছে কি করব, সেই ফোর্সটা হচ্ছে প্রত্যেকটা জয়েন্টে ডিস্ট্রিবিউশন করে দেবো। বুঝতে পারছেন? আমরা কিন্তু এইভাবে উইন্ড লোডটাকে অ্যানালাইসিস করি, তাই না? যে এর প্রেশার ক্যালকুলেশন করি, প্রেশারটাকে হচ্ছে ফোর্সে কনভার্ট করি, সেই ফোর্স থেকে তখন হচ্ছে বিভিন্ন জয়েন্টে ফোর্সটাকে ডিস্ট্রিবিউশন করে দিই, ঠিক আছে? এখন আপনি যদি এই প্রত্যেকটা জয়েন্টে ফোর্স ডিস্ট্রিবিউশন করতে চান তাহলে আপনাকে আগে একটা ডায়াফ্রাম ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আর যদি না করতে চান, আপনি হচ্ছে ডায়াফ্রাম যদি না করতে চান, তাহলে আপনাকে এই পাশে এই যে এই সাইডে আপনাকে ওয়াল ড্র করতে হবে। বুঝতে পারছেন? এই পাশে ওয়াল ড্র করতে হবে, ওয়াল ড্র করে ওয়ালের মধ্যে আপনার প্রেশার দিতে হবে। প্রেশার দিলে সেই প্রেশারটা অ্যাকচুয়ালি আপনার এই ফ্লোরে চলে যাবে। আর যদি আপনি ওয়াল ড্র না করেন, যদি এখানে যদি পেরিফেরির দিকে ওয়াল ড্র না করেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে একটা কাল্পনিক ওয়াল চিন্তা করতে হবে, ঠিক আছে? যেটা ইটেপস এটাকে ডিল করে হচ্ছে ডায়াফ্রাম দিয়ে। হ্যাঁ, মানে সিম্পলি যদি বলি যে ইটেপস হচ্ছে এখানে একটা কাল্পনিক ওয়াল চিন্তা করে, সেই ওয়ালের মধ্যে প্রেশার পড়ে, সেই প্রেশারটা হচ্ছে ডিস্ট্রিবিউশন করে নেয় হচ্ছে একটা পয়েন্টে, ডায়াফ্রামের পয়েন্টে। সেই পয়েন্ট থেকে লোডটা হচ্ছে আবার চলে যায় বিভিন্ন জয়েন্টে। বুঝতে পারছেন? তো এই জন্য আপনি যদি উইন্ড লোড ক্যালকুলেশন করতে, ল্যাটারাল লোড ক্যালকুলেশন করতে চান কিন্তু ওয়াল ড্র করবেন না, তাহলে আপনাকে হচ্ছে ডায়াফ্রাম বানাইতে হবে। আপনি যদি ডায়াফ্রাম না করেন তাহলে হচ্ছে উইন্ড লোড ক্যালকুলেশন হবে না, ঠিক আছে? তো আবার ডায়াফ্রাম দুই রকমের আছে, একটা হচ্ছে রিজিড ডায়াফ্রাম আর একটা হলো ফ্লেক্সিবল ডায়াফ্রাম, ঠিক আছে? সিম্পলি করে বলি, যদি হচ্ছে আপনার স্ল্যাব যেটা, ঠিক আছে, মানে স্ল্যাবটা যদি আপনার রিজিড হয়, মানে স্ল্যাব যদি খুবই রিজিড হয়, মানে হচ্ছে আপনার এখানে লোড দিলাম, যদি কলাম বাঁকে তাহলে হচ্ছে স্ল্যাবটা হচ্ছে পুরোটাই বাঁকে যাবে, স্ল্যাব সহ বাঁকবে, মানে পুরো এই যে যদি পয়েন্ট বলি এ বি সি ডি, স্ল্যাবের এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। তো স্ল্যাব যদি হচ্ছে ডিফ্লেক্ট করে তাহলে এ বি সি ডি পুরোটাই একই সঙ্গে ডিফ্লেক্ট করবে। মানে এখানে যদি ডিফ্লেকশন হয় 1/2 ইঞ্চি, এই পয়েন্টে ডিফ্লেকশন হবে 1/2 ইঞ্চি। যদি এরকম ঘটনা ঘটে যে স্ল্যাবগুলোতে, সেটা হবে রিজিড, ঠিক আছে? আর ফ্লেক্সিবল হচ্ছে যদি এরকম হয় যে এখানে ডিফ্লেকশন হয়েছে হচ্ছে 0.5 ইঞ্চি, এখানে হয়ে গেছে 1 ইঞ্চি, ঠিক আছে? এরকম যদি ঘটনা হয় তখন সেটা হচ্ছে ফ্লেক্সিবল ডায়াফ্রাম। ওকে, সিম্পলি। আর এখানে ইকুয়েশন আসলে বলে দিচ্ছে যে কখন ফ্লেক্সিবল কখন হচ্ছে রিজিড। হ্যাঁ, যেটা এরকম বলতেছে যে আচ্ছা, এখানে বলতেছে যে ডায়াফ্রাম ইজ ফ্লেক্সিবল ইফ ম্যাক্সিমাম, আচ্ছা এমডিডি হচ্ছে ম্যাক্সিমাম ডায়াফ্রাম ডিফ্লেকশন, আর এডি ভিই বলতেছে এভারেজ ড্রিফট অফ ভার্টিক্যাল এলিমেন্ট, ঠিক আছে? এটা বলছে যে কখন হচ্ছে রিজিড ডায়াফ্রাম কখন হচ্ছে ফ্লেক্সিবল ডায়াফ্রাম।
ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এখানে আসলে ডায়াফ্রামটা বুঝাচ্ছে যে আপনার হচ্ছে, আমি যেটা বললাম ঠিক আছে, আপনার এইভাবে বুঝেন আর কি। যে হচ্ছে যদি পুরো স্ল্যাবটা একসঙ্গে ডিফ্লেক্ট করে তাহলে রিজিড, আর যদি হচ্ছে স্ল্যাবটা হচ্ছে মানে ডিফ্লেকশন যদি কম বেশি হয় তাহলে এটা ফ্লেক্সিবল। বুঝতে পারছেন? আর এখানে আসলে ইকুয়েশনটা বলা আছে। তারপরে যাই যে হচ্ছে, ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল জি বলেন। যে আমরা আমাদের স্ট্রাকচার গুলাতে আমার দুইটা প্রশ্ন, যে একটা হচ্ছে ডায়াফ্রাম কোনটা ধরবো, যেমন ইট্যাপস এর ওয়েবসাইটে দেওয়া যে সেমি রিজিড ধরার জন্য, কিন্তু আমি অনেক স্যারদের কাছে দেখেছি যে ওনারা রিজিড ধরে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি কি এরিয়া ডায়াফ্রাম ধরবো না পয়েন্ট ডায়াফ্রাম ধরবো? ঠিক আছে, ঠিক আছে, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি। এটা হচ্ছে কি আপনার ডায়াফ্রাম হচ্ছে যে এখন যেটা যে কনসেপ্টটা আপনাকে বললাম, আপনি যদি বুঝতে পারেন যে আপনার স্ল্যাবটা, আচ্ছা ডায়াফ্রাম কিন্তু হচ্ছে কি জিনিস, তাই না? ডায়াফ্রামটা আগে বলা উচিত, ডায়াফ্রাম কি জিনিস। মানে ডায়াফ্রামের সংজ্ঞাটা হচ্ছে কি, যেই এলিমেন্টগুলি, যেই এলিমেন্টগুলি আপনার হচ্ছে ল্যাটারাল লোডটা পাস করাই দিবে, ঠিক আছে, তারা হচ্ছে ডায়াফ্রাম। বুঝতে পারছেন? ডায়াফ্রাম হচ্ছে যেই হরিজন্টাল এলিমেন্টগুলি ল্যাটারাল লোডটাকে হচ্ছে পাস করাবে, ল্যাটারাল লোড আসলে সে রেজিস্ট করবে না, মানে রেজিস্ট তেমন ভাবে করবে না, কিন্তু ল্যাটারাল লোডটাকে সে হচ্ছে পাস করাই দিবে, মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে সরাই দিবে, তারা হচ্ছে আপনার ডায়াফ্রাম এলিমেন্ট। বুঝতে পারছেন? এক্সাম্পল দেই, যেমন হচ্ছে আমি এখানে এই যে এটা এই পাশে যদি হচ্ছে আমার উইন্ড লোড আসে বা আর্থকুয়েক লোড আসে, এই যে এই পয়েন্টে, ঠিক আছে, এই লোডটাকে, এই আর্থকুয়েক লোডটা কে ঠেকাবে জানেন? ঠেকাবে মেইনলি হচ্ছে এই যে এই চারটা কলাম, ঠিক আছে। আর এই যে এই দুটা বিম হচ্ছে আপনার কন্ট্রিবিউশন রাখবে কিছু, কিন্তু মানে কি বলে হচ্ছে বিশাল কোনো কন্ট্রিবিউশন রাখবে না, কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেটা হচ্ছে যখন এই থেকে ল্যাটারাল লোডটা আসলে এই কলামটা কিন্তু থাকবে না এখানে, এই কিন্তু বাঁকবে, তাই না? এদিকে বেঁকে যাবে, ডিফ্লেক্ট করবে। এই যখন ডিফ্লেক্ট করবে তখন কি বিমটা কি করবে? এই বিমটা ডিফ্লেক্ট করবে, বিমটা ওইদিকে সরে যাবে। এই বিমটা সরে গিয়ে এই যে পাশে যে কলামটা, এই পাশে যে কলামটা, এই কলামটাকেও সে কি করাবে? ডিফ্লেক্ট করাবে, রাইট? তাহলে একইভাবে এই বিমটা তাহলে কি করলো? বিমটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ল্যাটারাল লোডটাকে সে হচ্ছে ট্রান্সফার করে নিয়ে গেল এই এই যে এই কলামটাতে। সেম একই ঘটনা ঘটাবে হচ্ছে আপনার স্ল্যাব, ঠিক আছে। তো ডায়াফ্রাম হচ্ছে যে হরিজন্টাল এলিমেন্টগুলি আপনার ল্যাটারাল লোডটাকে হচ্ছে পাস করায়, তারা হচ্ছে ডায়াফ্রাম। এখন আপনার কোনো একটা এলিমেন্ট যদি হচ্ছে ল্যাটারাল লোড পাস করাতে গিয়ে নিজেই মনে করেন যে হচ্ছে ডিফ্লেক্ট করে গেল, মানে একটা তো হলো ড্রিফট, আর একটা হলো নিজেই ডিসপ্লেস হয়ে গেল, ঠিক আছে, ডিফরমেশন করে গেল। একটা হলো ডিফরমেশন, আর একটা হলো আপনার ড্রিফট বা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। মানে আমি বুঝতে পারতেছি, যেটা ডিসপ্লেসমেন্ট ওটা হচ্ছে যা সরে যাবে, আর যেটা হচ্ছে ডিফরমেশন ওটা হচ্ছে নিজে বেঁকে যাবে, ঠিক আছে। তো যদি এরকম কোনো এলিমেন্ট হয় যে নিজে হচ্ছে ডিফরমেশন হয়ে যাচ্ছে, তখন সেটাকে আপনার রিজিড এলিমেন্ট হিসেবে ধরা উচিত হবে না, এটাকে আপনার ফ্লেক্সিবল ধরতে হবে। তো আমাদের নর্মাল যে স্ল্যাবগুলি, এই যে আমরা যে স্ল্যাবগুলি করি, এগুলো কিন্তু যথেষ্ট রিজিড, ঠিক আছে, যথেষ্ট রিজিড। এগুলোকে অ্যাকচুয়ালি আপনার রিজিড হিসেবে করা উচিত। কিন্তু আপনি যদি ডেক ইউজ করেন, স্টিলের পাতলা ডেক ইউজ করেন, তখন কিন্তু এটাকে আপনি রিজিড ধরতে পারবেন না, তখন এটাকে আপনার সেমি রিজিড ধরতে হবে, কারণ ল্যাটারাল লোড পাস করতে গিয়ে সে নিজেই হচ্ছে ডিফর্ম করে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনার স্ট্রাকচারে হলো থাকে অনেক, স্ট্রাকচারে যদি অনেক হলো থাকে, সেক্ষেত্রে একটা চান্স আছে আপনার ফ্লেক্সিবল হওয়ার। বুঝতে পারছেন? জি ভাইয়া, ক্লিয়ার। আর আমরা কি আচ্ছা, এরিয়া ডায়াফ্রাম ধরবো না জয়েন্ট পয়েন্ট ডায়াফ্রাম ধরবো, এটা কি? আচ্ছা, এরিয়া ডায়াফ্রাম হচ্ছে যদি আপনি হচ্ছে মানে আপনার যদি হচ্ছে এরকম হয় যে আপনি হচ্ছে 2 লেভেলের লোড ক্যালকুলেশন করতে চাচ্ছেন, 2টা লেভেলের। আচ্ছা, আপনার এই কোশ্চেনটা আমি আপনাকে যখন আমরা ডায়াফ্রাম করব, তখন বলি। জি ভাইয়া, শিওর শিওর শিওর। কারণ তখন আমাদেরকে এটা আবার বলতে হবে।
বলতে পারেন, ঠিক ঠিক আছে, আছে ভাই, তখন বললে ভালো হয়। জি। ওকে ফাইন। তারপরে হচ্ছে 10 নম্বর হচ্ছে এই যে এটা আগে ছিল না, এখন হচ্ছে এটা হচ্ছে আসতেছে। আমি বেসিকটা একটু বলি, যে হচ্ছে স্টিফনেস, সরি এটাকে হচ্ছে মানে কোড বলতেছে ইফেক্টিভ স্টিফনেস, ঠিক আছে, বা হচ্ছে ইফেক্টিভ মডিফায়ারও বলে, ইফেক্টিভ স্টিফনেস বলতেছে। আর ইটিএফস এটার নাম রাখছে হচ্ছে প্রপার্টি মডিফায়ার, একই জিনিস, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে কি যে আমরা ইচ্ছা করে বিমের কলামের যা হচ্ছে লোড নেওয়ার ক্যাপাসিটি এটা আমরা কমাই দেবো, ইচ্ছা করে কমাই দেবো, ঠিক আছে, সহজ ভাষায়, ঠিক আছে। সেটাই হচ্ছে আপনার ইফেক্টিভ স্টিফনেস। এটা আমি কথা হচ্ছে কেন করতেছি এটা, মানে ইচ্ছা করে একটা একটা কলামের যা হচ্ছে ক্যাপাসিটি, মানে সেটা না ধরে আমরা ইচ্ছা করে কেন কমাই দিচ্ছি। এটার কারণ হচ্ছে আমি যদি একটু বলি, এটা হচ্ছে আপনার যদি মনে থাকে, আপনার যদি যখন আপনার ডিজাইন করেন, হ্যাঁ, বা ধরেন আপনি হচ্ছে গিয়ে কলামের ডিজাইন করতেছেন, কলামের যে ফর্মুলাটার মধ্যে কি আছে, 0.85, তারপরে হচ্ছে আরো কতগুলো 0.7, হ্যাঁ, তারপরে হচ্ছে 5, এরকম আরো কতগুলো ফ্যাক্টর আছে, তাই না? এই ফ্যাক্টরগুলি কেন ইউজ করতেছি, এই ফ্যাক্টর ধরতেছি কারণ হচ্ছে আমরা এখানে ক্র্যাক সেকশন হচ্ছে কনসিডার করতেছি, তাই না? ডিজাইন করার সময় আমরা হচ্ছে এই যে কমাই যে নিচ্ছি, ফাইগুলো নিচ্ছি, এটার কারণ হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে কলামের বা এই সেকশনের উপরের এতটুকু অংশ সে কোনো লোড নিতে পারবে না, তাই না? এই জিনিস কনসিডার করে আমরা হচ্ছে কি করতেছি, এই আপনার হচ্ছে ফ্যাক্টর ইউজ করতেছি আমাদের ডিজাইনে হচ্ছে ক্র্যাক সেকশন ধরে ফর্মুলাগুলি করা, হ্যাঁ। কিন্তু যখন আমরা অ্যানালাইসিস করব, একটা তো হলো ডিজাইন, একটা হলো অ্যানালাইসিস, কিন্তু যখন আমরা অ্যানালাইসিস করতেছি তখন কিন্তু আমরা হচ্ছে এটা কনসিডার করতেছি না, যে হচ্ছে যখন লোড আসলে আমার কলামের মানে একটা নির্দিষ্ট অংশ সে লোড নিতে পারবে না, বা বিমের সামথিং পোরশন সে হচ্ছে লোড দিতে পারবে না। এটা কিন্তু অ্যানালাইসিসের সময় আমরা হচ্ছে কনসিডার করতেছি না, কিন্তু এটা কনসিডার করা উচিত, বুঝতে পারছেন? কারণ আপনার হচ্ছে যখনই লোড আসবে, বিম তো বুঝতেছেনি, বিম হচ্ছে মানে টেনশনই খুবই খারাপ, হ্যাঁ। এই সামান্য লোডেই বিম কিন্তু ক্র্যাক করে, মাইক্রো ক্র্যাক হয়, আমরা দেখতে পারি না, হ্যাঁ, কিন্তু ভালো মতো দেখলে দেখা যায় হচ্ছে বিম সামান্য লোডেই হচ্ছে ক্র্যাক করে ফেলছে, মানে অনেক মাইক্রো, খুব ছোট ছোট ক্র্যাক হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য অ্যানালাইসিসের মধ্যে আমরা মানে এই যে ফিলোসফিটা, যে হচ্ছে বিম বা কলাম, ঠিক আছে, ওরা হচ্ছে কম্প্রেশনে ভালো কিন্তু টেনশন নিতে পারবে না, হ্যাঁ, ক্র্যাক করে যাবে, ঠিক আছে। এই কনসেপ্টটাকে আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্টেশন করার জন্য আমরা কি করতেছি, এই জায়গায় হচ্ছে মডিফায়ার ইউজ করতেছি, ঠিক আছে। যেমন কলামের ক্ষেত্রে আমি যদি বলি যে হচ্ছে একটা হচ্ছে I11, I22, I33। আই বলতে বোঝাচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। আর এম বলতে বোঝাচ্ছে হচ্ছে বেন্ডিং। আর এফ বলতে বোঝাচ্ছে হচ্ছে এক্সিয়াল ফোর্স, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেটা বলতেছে, কোড যেটা বলতেছে যে হচ্ছে যে যখন অ্যানালাইসিস করব আমরা, তখন যেন আমরা ধরেই নিই যে হচ্ছে সে 70% হচ্ছে নিতে পারবে মোমেন্ট, মানে তার মানে ক্যাপাসিটি নিতে হবে 70%, 100% ধরা যাবে না, ঠিক আছে, কারণ হচ্ছে সে নিতে পারবে না এটা। আবার বিমের ক্ষেত্রে ধরতে বলতেছে হচ্ছে 35%, ঠিক আছে, বাকি ওটা সে নিতে পারবে না, সেটা সে ট্রান্সফার করে দিবে কোথাও। এই জন্য আমাদেরকে যেটা বলতেছে যে হচ্ছে ক্র্যাক সেকশন কনসিডার করতে হবে। তো এখন ক্র্যাক সেকশন হচ্ছে দুই রকমের। আমরা এটা হচ্ছে আরো বিস্তারিত জানবো। এটা হচ্ছে যখন আপনি একটা বিল্ডিং এর সার্ভিসিবিলিটি, মানে একটা বিল্ডিং এর সার্ভিসিবিলিটি চেক করবেন, তখন হচ্ছে মেম্বারগুলোর ক্র্যাক সেকশন ধরতে হবে, এই যে এইগুলি। আবার যখন হচ্ছে তখন ইউজ করবেন হচ্ছে এই যে এইগুলি। আর যখন হচ্ছে একটা স্ট্রাকচার আপনি ডিজাইন করবেন,
ডিজাইন করার সময় ক্র্যাক সেকশন ধরতে হবে এটা। তার মানে এখান থেকে একটা জিনিস মাথায় রাখেন, যখন আমরা হচ্ছে একটা সার্ভিসেবিলিটি চেক করব, বা হচ্ছে আমরা বিল্ডিং এর ড্রিফট, ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, বা সার্ভিসেবিলিটি যেটা আর কি, এটা যখন ক্যালকুলেশন করব বা হিসাব করব, বের করব, তখন আমাদেরকে স্টিফনেস মডিফায়ার ধরতে হবে এইগুলি, ঠিক আছে। আর যখন ডিজাইন করব তখন মডিফায়ার ধরতে হবে এইগুলি। তার মানে আপনি যখন মডেল করবেন, মডেল করার সময় হচ্ছে আপনার মডেল যখন ফাইনাল হবে, ফাইনাল হওয়ার পরে আপনি দুইটা মডেল বানাবেন, দুইটা মডেল করবেন। একটা মডেলের নাম দিবেন হচ্ছে সার্ভিস লোডের জন্য মডেল, আর একটা মডেল দিবেন নাম দিবেন হচ্ছে ডিজাইনের মডেল। সার্ভিস লোডের মডেলটা থেকে আপনি হচ্ছে ড্রিফট, ডিসপ্লেসমেন্ট, বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আছে, এইগুলি চেক করব। আর ডিজাইন করার সময় হচ্ছে আমরা প্রপার্টি মডিফায়ার ইউজ করব হচ্ছে এটা, ঠিক আছে। এখন কলামের জন্য অ্যাকচুয়ালি আমরা ইউজ করব হচ্ছে I11 I22, ঠিক আছে। বিমের ক্ষেত্রে I11 I22, স্ল্যাবের ক্ষেত্রে ইউজ করব হচ্ছে এই যে এই কয়টা, আর শেয়ারওয়ালের ক্ষেত্রে ইউজ করব হচ্ছে এই কয়টা। বুঝতে পারছেন? এখানে কোনো কোশ্চেন আছে? এখানে অনেক কোশ্চেন থাকে। হ্যালো হ্যালো, আচ্ছা তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার, আচ্ছা এটা হচ্ছে আমি এখান থেকে একটু দেখাই। স্ল্যাবের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার প্লেন থাকে দুইটা, ঠিক আছে। এটা একটু মনোযোগ আছে, এটা ভালো কোশ্চেন করছেন। এটা এখন বলে রাখলে আমার পরবর্তী শেয়ারওয়াল করার সময় কাজে লাগবে, তখন আর বলতে হবে না, ঠিক আছে। এটা মনোযোগ, তাহলে শেয়ারওয়ালের সময় আর বলতে হবে না। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল স্ল্যাব। হ্যাঁ, স্ল্যাব হচ্ছে অ্যাকচুয়ালি 2D এলিমেন্ট, রাইট? 2D এলিমেন্ট এবং 2D হরিজন্টাল এলিমেন্ট, তাই তো? 2D হরিজন্টাল এলিমেন্ট। এখন এই 2D এলিমেন্টের অ্যাকচুয়ালি আপনার দুইটা হচ্ছে প্লেন থাকে, একটা হচ্ছে ইন প্লেন আর একটা হলো আউট অফ প্লেন। বুঝতে পারছেন? একটা হচ্ছে ইন প্লেন আর একটা হচ্ছে আউট অফ প্লেন। আউট অফ প্লেন কি? এই যে এই ফিগারটা একটু দেখেন, হ্যাঁ এই ফিগারটা একটু দেখেন। এই ফিগারের মধ্যে এই যে এটা হলো স্ল্যাবের টপ সারফেস, নিচে আছে বটম সারফেস, তাই তো? আমি যদি উপর থেকে হ্যাঁ লোড দিলে স্ল্যাবটা কি করবে? বেন্ডিং হবে না স্ল্যাবটা? মাঝখানে বেশি ডিফ্লেক্ট করবে। এই পাশে যদি আমি সাপোর্ট দিয়ে দিই, সে আমি এই পাশে বিম আছে, একটা বিম, দুইটা বিম, তিনটা বিম, চারটা বিম আছে, মানে আপনারা একটু কল্পনা করেন, আমি একটু ড্র করতে পারলে ভালো হইতো। আমরা জাস্ট একটু কষ্ট করে কল্পনা করে নেন। ধরে নিচ্ছি এখানে একটা বিম আছে, চারপাশে চারটা বিম আছে, হ্যাঁ। আপনি কি করলেন? আপনি হচ্ছে এইখানে লোড দিলেন, একটা পয়েন্ট লোডে দিলেন। পয়েন্ট লোড দিলে কি হবে? স্ল্যাবটা ডিফ্লেক্ট করবে, তাই না? মাঝখানে ডিফ্লেক্ট করবে না? মাঝখানে ডিফ্লেক্ট করবে। তাহলে এই যে ডিফ্লেক্ট যে করতেছে, এটা হচ্ছে তার আউট অফ প্ল্যান ডিফ্লেকশন, বুঝছেন? এটা হচ্ছে তার আউট অফ প্ল্যান ডিফ্লেকশন, মানে হচ্ছে যে ডিফ্লেকশনটা আপনার থিকনেস বরাবর হবে, সেই বরাবর যদি কোনো ডিফ্লেকশন হয় কোনো স্ল্যাবের, তখন সেটা হচ্ছে তার আউট অফ প্ল্যান ডিফ্লেকশন, মানে আউট অফ প্ল্যান। আচ্ছা, এখন 2 নম্বর সিনারিও। আপনি মনে করেন এই যে এদিক থেকে লোড দিচ্ছেন, এদিক থেকে, বুঝছেন? এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে স্ল্যাব, এটা হলো স্ল্যাবের থিকনেস, এটা হচ্ছে বি, হ্যাঁ এটা হলো ধর এটা টি, এটা হলাম হচ্ছে বি, আর এটা হলাম এল, সে। আপনি এদিক থেকে তাকে লোড দিচ্ছেন। এখন সে যখন ডিপ্রেশন হবে, এভাবে ডিপ্রেশন হওয়ার চেষ্টা করবে না? এভাবে চেষ্টা করবে, বুঝছেন কি জিনিসটা? এই যে এভাবে ডিপ্রেশন হওয়ার চেষ্টা করবে, যে এই পয়েন্ট থেকে এভাবে একটা কার্ভ হবে, এই পয়েন্ট থেকে এইভাবে একটা কার্ভ হবে, রাইট? মানে আমার মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে। না ভাইয়া, তাহলে এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এইভাবে ভাজলে, তাহলে এটা হচ্ছে তার আউট অফ প্লেন ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ আউট অফ প্লেন ডিসপ্লেসমেন্ট। তো এটা মনে রাখবেন, স্ল্যাবের ক্ষেত্রে, হরিজন্টাল এলিমেন্টের ক্ষেত্রে আপনার, সরি ভুল বললাম, এটা হচ্ছে ইন প্লেন ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ। স্ল্যাবের ক্ষেত্রে আপনার সবসময় গভর্নিং হচ্ছে আউট অফ প্লেন। স্ল্যাবের ক্ষেত্রে আপনার ইন প্লেন ডিসপ্লেসমেন্ট আসলে বলতে গেলে হবে না আর কি, ঠিক আছে, মানে খুবই কম। আবার যখন শেয়ার ওয়াল করবেন, ঠিক আছে, শেয়ার ওয়াল যে করবেন, তখন শেয়ার ওয়ালটা কি একটা ভার্টিক্যাল এলিমেন্ট, তখন শেয়ার ওয়াল ক্ষেত্রে আপনার হবে ইন প্লেন
বেন্ডিং হবে বা ইন প্লেন ডিসপ্লেসমেন্ট হবে। শেয়ারওয়ালের ক্ষেত্রে আউট অফ প্লেন ডিসপ্লেসমেন্ট হবে না। বুঝা গেছে? আচ্ছা, তো যেটা হচ্ছে 1-1টা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার আউট অফ প্লেন বরাবর তার হচ্ছে মোমেন্ট, ঠিক আছে। আর 2-2টা হচ্ছে ইন প্লেন বরাবর, ঠিক আছে। আর 1-2 যেটা 1-2 হচ্ছে শেয়ার। আর F11 হচ্ছে মানে ডিরেক্টলি হচ্ছে মানে এখানে এই কয়টা হচ্ছে বেন্ডিং, আর এই তিনটা হচ্ছে ট্রান্সলেশন, মানে হচ্ছে পিওরলি এক্স বরাবর ফোর্স, পিওরলি ওয়াই বরাবর ফোর্স, আর পিওরলি শেয়ার। বুঝতে পারছেন? এটা হচ্ছে পিওরলি এক্স বরাবর ফোর্স, এটা কোনো বেন্ডিং না। এটা হচ্ছে মানে 1-1 বরাবর, সে 1-1 হতে পারে এক্স ডিরেকশন বরাবর, পিওরলি একটা ফোর্স, অ্যাকশিয়াল একটা ফোর্স, ঠিক আছে। একটা আর 2-2 হচ্ছে মানে ওয়াই বরাবর ডিরেক্টলি একটা ফোর্স, ঠিক আছে। ফোর্স হলে তার মানে এই যে F11 এবং 1-2-তে এর এখানে বেন্ডিং হবে না, এখানে হবে আপনার হচ্ছে ডিরেক্টলি হয় কম্প্রেশন হবে না টেনশন হবে। বুঝতে পারছেন? আর এইগুলি হচ্ছে আপনার বেন্ডিং। 1-1, 2-2, 1-2 হচ্ছে 1-2টা হচ্ছে আপনার শেয়ার, বেন্ডিং এর জন্য শেয়ার। আর এখানে হচ্ছে 1-1 এবং 2-2টা হচ্ছে আপনার বেন্ডিং, একটা হচ্ছে আউট অফ প্লেন বেন্ডিং আর একটা হলো ইন প্লেন বেন্ডিং। বুঝতে পারছেন? আচ্ছা, এটাতে আপনাদের কোনো কনফিউশন আছে? আপনাদের এখানে কনফিউশন থাকে তাহলে এরপর দিন এটা আমি আপনাদের ড্র করে আবার দেখাই দিতে পারবো, আর যদি না থাকে তাহলে স্কিপ করে চলে যাই। হ্যাঁ ভাইয়া, জি, মেহেদী ভাই, হ্যাঁ ভাই এই যে এই যে ইয়াগুলো বললেন IU-22, I-33, M11, এভাবে তো আপনি তো বলে গেলেন, হুম, এভাবে আসলে মনে রাখা খুব টাফ ভাইয়া। এটা যদি একটু আচ্ছা ঠিক আছে, লিখিত আকারে থাকতো, ঠিক মানে আছে, সিরিয়ালি, তাহলে খুব ভালো হতো। ওকে ওকে ওকে, আমি এটা হচ্ছে এরপরের দিন ইনশাল্লাহ এটা জি জি। হচ্ছে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, আমি যা বলছি এখান থেকে তো বুঝা গেছে তো নাকি? মানে জিনিসটা বুঝাতে গেছে নাকি সবই জি। এরকম হয়েছে উপর দিয়ে গেছে? না 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 না, ঠিক আছে, কিন্তু বাট কোনটা কি নাম এটা আসলে মনে রাখাটা খুব টাফ এভাবে আসলে। হুম। হ্যাঁ, লোড দিলে এটা আউট, এটা হচ্ছে ইনটেন, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কাজে লাগবে পরে শেয়ারবল করার সময়, অনেক কাজে লাগবে। ওকে ফাইন, তাহলে এটা বোঝা গেছে। তাহলে এখানে তাহলে এটা আমরা বুঝলাম। আরেকটা জিনিস বুঝলাম, এটা মনে রাখবেন যে ক্র্যাক সেকশন আমরা মডেল করব দুইটা, সবসময় মডেল করব দুইটা, একটা করব সার্ভিস লোডের জন্য আর একটা হচ্ছে কি বলে ডিজাইনের জন্য, ঠিক আছে। যখন ডিজাইনের জন্য করব তখন ক্র্যাক সেকশন ইউজ করব এটা, আর যখন সার্ভিস করব তখন ক্র্যাক সেকশন ইউজ করব হচ্ছে এটা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এই ক্র্যাক সেকশনের 1.4 টাইমস। এটা মানে আপনি যদি 0.7 কে 1.4 দ্বারা গুণ করেন আমার মনে হয় 0.98 আসবে। 0.35 কে 1.4 করলে আসবে হচ্ছে 0.49, ঠিক আছে। তাহলে ক্র্যাক সেকশন যেটা মানে ডিজাইনের ক্র্যাক সেকশনের 1.4 টাইমস হচ্ছে আপনার সার্ভিস লোডের ক্র্যাক সেকশন, ঠিক আছে। এটা কিন্তু ভালো মতো রাখতে হবে, কারণ এটা অনেকেই আমাকে বলে যে হচ্ছে মডেল টিকাইতে পারে না, পরে দেখি যে হচ্ছে এই ডিসপ্লেসমেন্ট ড্রিপ বের করতেছে, ক্র্যাক সেকশন ধরছে, এটা মডেলের ঠিকানা। যাই হোক, এটা আপনি মনে রাখবেন যে যখন সার্ভিস লোডের জন্য মডেল করব তখন ক্র্যাক সেকশন ধরবো এটা, আর হচ্ছে যখন ডিজাইন করব তখন ক্র্যাক সেকশন ধরবো এটা। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে সাপোর্ট কন্ডিশন এটা আসলে বিশাল বড় একটা ব্যাপার। হ্যাঁ, যাই হোক, আমরা হচ্ছে নর্মালি হচ্ছে যদি হচ্ছে আপনার পাইল হয়, যদি পাইল হয়, হ্যাঁ, আপনার নিচে পাইল হয় তাহলে হচ্ছে ফিক্স সাপোর্ট হচ্ছে বেস্ট। আর যদি ফুটিং হয়, আপনার বিল্ডিং যদি ফুটিং হয় তাহলে হচ্ছে আপনার পিন সাপোর্ট বেস্ট। বুঝতে পারছেন? মানে আমরা যখন ফাউন্ডেশন করব, ফাউন্ডেশনে সাপোর্ট দিতে হবে না। যদি হচ্ছে আপনার ফাউন্ডেশনটা পাইল ফাউন্ডেশন হয়, পাইল ফাউন্ডেশন হইলে তাহলে আপনার সাপোর্ট দিতে হবে ফিক্স সাপোর্ট। আর যদি হচ্ছে আপনার হচ্ছে ফুটিং হয়, সাপোজ ফুটিং হয় তাহলে এটা হচ্ছে পিন দেওয়াটা বেটার হবে, পিন সাপোর্ট দেবে। পিন মানে হচ্ছে ফিক্স সাপোর্ট মানে তো বুঝতেছেনই, 6টা ডিগ্রি অফ ফ্রিডমই আপনার হচ্ছে দিতে পারবেন।
আর পিন হচ্ছে মাত্র 3টা টাইপ, মানে মোমেন্ট গুলো নিতে পারবে না, ঠিক আছে, মোমেন্ট 0 এই। তারপরে হচ্ছে আর সবচেয়ে বেটার হয়, হ্যাঁ আসলে এটা হচ্ছে কি আপনার এই সাপোর্ট যেটা, হ্যাঁ মানে স্ট্রাকচারের সাপোর্ট কন্ডিশন মানে কি বোঝাচ্ছে, মানে হচ্ছে আমাদের যে ফুটিং এবং সয়েলের যেই ইন্টারেকশনটা ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাপোর্ট কন্ডিশন, তাই না? একটা ফুটিং আপনি একটু কল্পনা করে নেন, ফুটিং এর বটম আর হচ্ছে সয়েলের টপ সারফেসের যে ইন্টারেকশন যে জায়গাটুকু, হ্যাঁ এটা কিন্তু না হচ্ছে ফিক্স সাপোর্ট না হচ্ছে পিন সাপোর্ট, বুঝতে পারছেন? এটা হচ্ছে না ফিক্সড না হচ্ছে পিন, হ্যাঁ এটা ফিক্সড এবং পিনের মাঝামাঝি কিছু একটা। তো যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয় যদি হচ্ছে আপনার যদি ফাউন্ডেশন এরকম হয় যে হচ্ছে পাইল ক্যাপ দিয়ে পাইল করতেছেন, তাহলে মডেল করার সময় সাপোর্ট দিবেন হচ্ছে ফিক্স সাপোর্ট, ঠিক আছে? আর যদি এরকম হয় যে আপনার ফাউন্ডেশনটা হচ্ছে তাহলে হচ্ছে এটা পিন সাপোর্ট দেওয়াটা বেটার হবে, ঠিক আছে? আমার যে মাস্টার্স থিসিস মূলত এটা নিয়ে অনেকটা, যাই হোক, তাহলে এটা আমরা হচ্ছে শেষ করলাম। এরপরে এখন আমরা একটা মডেল করব, ঠিক আছে? মানে আমরা এতক্ষণ যা দেখলাম সেটার উপরে বেস করে আমরা একটা মডেল করব ধরে, ঠিক আছে? আমরা চেষ্টা করব আমাদের হাতে কতক্ষণ আছে, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে একটা মডেল দাঁড় করানোর, ঠিক আছে? গ্র্যাভিটি লোডটা আমি যেটা বলছিলাম ধরতে পারবো না আজকে, আসলে কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা একটা মডেল আজকে করার চেষ্টা করব। দ্যাট মিনস আমাদের যে মডেলটা নিয়ে আমরা ফার্দার কাজ করব সেটার মানে ইনপুট, হ্যাঁ সেটার হচ্ছে ইনপুট মানে ড্রয়িং যেটা প্রি প্রসেসিং ইনপুটটা আমরা হচ্ছে দিয়ে ফেলবো, কিন্তু লোড দেওয়া ছাড়া, মানে গ্র্যাভিটি লোড, উইন্ড লোড এবং আর্থকোয়েক লোড, এই 3টা জিনিস দেওয়া ছাড়া বাকি যে জিওমেট্রিটা এটা আমরা হচ্ছে দাঁড় করে ফেলাবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা ইয়ে করতেছে কে, ভিডিও কে করতেছে? হ্যালো, এটা ভিডিও, হ্যাঁ হাসান ভাই করতেছে সম্ভবত ভিডিও। হাসান, আচ্ছা ঠিক আছে। আমাকে হাসান বলছিল যে হচ্ছে আমি প্রথমটা আমি করছি, আমি আর করতেছি না, কারণ আমার ভিডিও দিতে গেলে ঝামেলা করে, মানে ওই একটা জিনিস লাফালাফি করে। দেখেন, আপনার এন্ড থেকে যদি ভিডিও না করেন, আমরা ভিডিও করলে আপনার ভয়েসটা আবার আসবে না, এটা আবার হয় অনেক সময় যে ভয়েসটা আসে না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটা ব্যাপার। আচ্ছা, হাসান বোধহয় নাই এখন, হ্যাঁ ও হচ্ছে এটা দায়িত্ব নিছিল, তাহলে আমি সাথে একটু কথা বলে নিব না, হ্যাঁ। তো ও আমাকে প্রথমবার এটা বলছে যে ওই আসে, সব ঠিকঠাক মতো আসে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে হ্যাঁ আমি ঠিক করে নেবো না এটা। আমার ধারণা ভিডিওগুলি ঠিকঠাক মতো আসবে, ঠিক আছে? কারণ আমরা গত ক্লাসটাতে করছিলাম তো, ওইখানে হচ্ছে আমরা করি নাই, আরেকজন করছিল, ভিডিওগুলি সব ঠিকঠাক মতোই আসছে, হ্যাঁ ভয়েসগুলি ঠিকঠাক মতো আসছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি পরেরটাতে। এটাতে মডেলিং, হ্যাঁ এই যে মডেলিং গুলা আমরা একটু আগে যেগুলা আপনাদেরকে থিওরিটা বললাম, হ্যাঁ জাস্ট সেইগুলির হচ্ছে অ্যাপ্লিকেশন করব, ঠিক আছে? এটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো আজকেই কিভাবে কি করছে। আমি যখন মডেল করব তখন হয়তো এখানে বারবার আসতে হবে না, যদি কখনো প্রয়োজন হয় তাহলে এইগুলিতে আসবো, আর মডেল করার সময় এইগুলি আমি দেখাবো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের অবজেক্টিভ হচ্ছে সরি এইটা কি, এই যে এটাকে মডেল করা, এটাকে মডেল করাটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে এই যে গ্রিডগুলি করে ফেলবো, তাই না? এখানে গ্রিড করে আছে 1 2 3 4 5 6টা গ্রিড। আচ্ছা, আপনাদের এখানে কি এমন কেউ আছেন যে হচ্ছে ইট্যাপস কখনোই করেন নাই? হ্যালো,
মানে আপনাদের এখানে কি এমন কেউ আছেন যে ইতিহাস কখনোই করেন নাই? আপনারা যদি এরকম কেউ থাকেন যে হচ্ছে ইতিহাস কখনোই কেউ করেন নাই, তাহলে আমরা একটু স্লো যাব। আর যদি সবারই ইতিহাস সম্পর্কে ধারণা থাকে তাহলে একটু তাড়াতাড়ি করব, এই জন্য বলা আর কি। এক্সকিউজ মি ভাইয়া, আসলে একটু ধারণা আছে, প্রিলিমিনারি কিছু, কিন্তু পুরোপুরি ধারণা তো আসলে পাওয়া সম্ভব হয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মানে যতটা করা যায় আর কি। হ্যাঁ, মানে বেশি দ্রুত জি, না, বেশি আমরা স্লো যাতে না। পুরোপুরি শিখতে পারি, যাতে গ্যাপ থেকে না যায়, এটা এরকম হইলে ভালো হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ওইভাবে যাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে আমি ধরে নিচ্ছি, হ্যাঁ আমরা ধরে নিচ্ছি যে আমাকে আর্কিটেক্ট এটা আমাকে দিছে। ওকে, সে আমাকে আর্কিটেক্ট হচ্ছে এরকম একটা কিছু দিছে। আর তো আর্কিটেক্ট সচরাচর আপনাকে গ্রিড দিবে না, জাস্ট হচ্ছে আপনাকে এই কলামগুলি দিয়ে দিবে, কলাম দিবে, তারা কলাম দিবে, ওয়াল দিবে। আমরা আপনাদেরকে একটা হচ্ছে মডেল দিব, ঠিক আছে, মানে হোম কি বলে এটা, অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট দিব, যেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা মানে ফুল A to Z করতে হবে। ঠিক আছে, যেটা আমরা আর্কিটেকচারাল ড্রয়িং দিব, ওইটা আপনারা হচ্ছে অ্যানালাইসিস করে দিবেন। অ্যানালাইসিস করে ডিজাইন পর্যন্ত আমরা যেটা করাবো, তারপরে সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমরা যাচাই বাছাই করে দিব, তারপরে হচ্ছে সার্টিফিকেট। দেখো আমরা কিন্তু গতবারে এরকম কিন্তু হয়েছিল যে যারা হচ্ছে একদম অ্যাসাইনমেন্ট যে পর্যন্ত দেয় নাই, হ্যাঁ সেই পর্যন্ত আমরা সার্টিফিকেট দিই নাই। ঠিক আছে, এটাতে আমাদের এমতাজ স্যার, হ্যাঁ উনি এর সাথে ইনভলভ। তো স্যার আমাদেরকে হচ্ছে বারবারই বলছেন যে তোমরা এটা করছো ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে এনশিওর করে নেবা, যে পর্যন্ত এনশিওর হতে পারবো না সেই পর্যন্ত কিন্তু আমি সিগনেচার দিব না। হ্যাঁ, তো এটাতে এমতাজ স্যারের সিগনেচার আছে, স্যারের এই ব্যাপারটা আছে। তো আমরা যে অ্যাসাইনমেন্টটা দিব এটা সবগুলি আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে করে দেবো, আপনাদের অনেক কোয়েরি থাকতে পারে, সেগুলি আমরা টাইম টু টাইম ইয়ে করে দিব না, কিন্তু অ্যাসাইনমেন্ট করতে হবে। ঠিক আছে, তো ধরে নিচ্ছি আহ, ধরে নিচ্ছি আপাতত যে এটা আমাদেরকে হচ্ছে আর্কিটেক্ট দিছে। আর্কিটেক্ট যদি দিল, আর্কিটেক্ট কিন্তু আপনাকে বিমও দিবে না। আর্কিটেক্ট সচরাচর বিমের লেআউটটা দেয় না, আর্কিটেক্ট শুধুমাত্র কলাম কলাম দিয়ে দেয়, আর হচ্ছে ওয়াল দিয়ে দেয়, বিভিন্ন জায়গায় ওয়াল টলগুলো দিয়ে দেয়। তখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ফার্স্ট কাজ হচ্ছে এখানে হচ্ছে কলামগুলি বের করা, কোথায় কোথায় হচ্ছে কলাম দিছে বা কোথায় কোথায় অতিরিক্ত কলাম লাগবে। ঠিক আছে, প্রথমে কলাম দেখতে হবে আমার। আচ্ছা, কলামটা মনে করেন আপনি বসাইলেন, বসানোর পরে তারপরে আপনি গ্রিড করে ফেলাবেন। ঠিক আছে, যে দিক দিয়ে কলাম গেছে সেই দিয়ে গ্রিড করে ফেলবেন। এখন আপনার এখানে আমাদের গ্রিড লাগছে কয়টা, এদিক লাগছে 6টা, এদিক লাগছে 4টা। আপনার মনে করেন গ্রিড 10টা লাগতে পারে, আপনার গ্রিড আবার 4টা লাগতে পারে। কয়টা গ্রিড লাগবে এটা আপনার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে হবে। তো এরকম গ্রিড করে ফেলবেন, একদিকে ABCD করলেন আর একদিকে 1 2 3 করলেন বোঝার সুবিধার জন্য। এই গ্রিড করার পরে গ্রিডের এটা অটোক্যাডে করবেন, ডেফিনেটলি অটোক্যাডে করবেন, গ্রিড বানিয়ে ফেলবেন, গ্রিডের ডাইমেনশনগুলি নিয়ে ফেলবেন, কারণ হচ্ছে এই ডাটাগুলি আপনার ইটিএফসির জন্য লাগবে। তারপরে একটা কাজ করবেন, আপনি হচ্ছে বিম, যেটা এই বিমের লেআউটটা করে ফেলবেন। ঠিক আছে, বিমের লেআউট মানে হচ্ছে কোন দিক দিয়ে আপনার বিম যাবে। যেমন আমাদের এই খুব সিম্পল স্ট্রাকচারটাতে আমাদের বিম গেছে হচ্ছে কলাম টু কলাম, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে সবগুলো এই দিক বরাবর গেছে হচ্ছে বিম, এদিক বরাবর গেছে বিম। এখানে দেখেন, এখানে এই বিমটা গিয়ে এই শেয়ারওয়ালে এখানে গিয়ে লাগছে, আবার এই শেয়ারওয়াল থেকে একটা বিম গিয়ে আবার এখানে লাগছে, আবার ঠিক মাঝ বরাবর একটা বিম গিয়ে এখানে লাগছে। ঠিক আছে, এরকম। তো এটা করে ফেলবেন। তারপরে ওই যে প্রথমে বললাম বিমের ডাইমেনশন এবং কলামের ডাইমেনশন, এটা ইনিশিয়ালি আপনারা থাম্ব রুল থেকে শুরু করতে পারেন, অথবা হচ্ছে আর্কিটেক্ট আপনাদেরকে যা দিবে সেটা। তো আমরা এই জিনিসটাই করব এখন। তারপরে হচ্ছে স্টোরি হাইট, যেটা স্টোরি হাইটটা হচ্ছে আমাদের এখানে স্টোরি হাইটের দেওয়া দরকার ছিল, ঠিক আছে এটা দেওয়া নেই। স্টোরি হাইটটাও আপনাকে ঠিক করে ফেলতে হবে। তাহলে আমি যদি প্রথমে যাই, আচ্ছা আপনাদেরকে এরকম কেউ আছেন যে ইটিএফস 2006 নাই কারো, বা ইনস্টল হয় নাই? আমরা ইটিএফ 2006 দিয়ে করবো।
হ্যালো, না আপনাদের সবারই ইটিএফ 2016 আছে? জি ভাই, আমার আছে। আচ্ছা, আপনাদের যাদের ইটিএফ 2016 নাই, আমাদের কাছে ফাইল আছে, দিয়ে দিতে পারবো। ভাইয়া আমার হলো 18 ইনস্টল দেওয়া 2018। আচ্ছা, ওইটা দিয়ে করলে হবে না? কে বলছিলেন আপনি? হ্যাঁ, মাহাদি। আচ্ছা, 18, হ্যাঁ 18 দিয়েও হবে, 18 দিয়েও। তবে আমরা 16 প্রিফার করি, কারণ 16 আসলে অনেক কিছু করা যায়, 18 অনেক কিছু করা যায় না। হ্যাঁ, যেমন হচ্ছে 16 আপনি 16 এর করতে ওই পারবেন। হ্যাঁ, 16 আপনি হচ্ছে মানে মানে 16 আসলে অনেক কিছুই করা যায়। 16 আপনি কি বলে হচ্ছে কানেকশন ডিজাইন করতে পারবেন, হ্যাঁ, যেটা সম্ভবত 18 নাই। তারপরে হচ্ছে 16 আপনার হচ্ছে এরকম ড্রয়িংটা হচ্ছে 16 দিয়ে দিবে। হ্যাঁ, এরকম অনেক কিছুই আছে 16। 18 আবার এগুলি আলাদা করে ফেলছে। তো সব মিলে 16টা আসলে একটা ভালো, 16 ভিতরে অনেক কিছুই আছে। যাই হোক, তো আমরা 16টাই প্রিফার করতেছি। আপনি যদি 18 থাকে অসুবিধা নেই, করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যদি যাই, তো আমরা প্রথমে হচ্ছে এখানে গেলাম। তো ওই যে আমি প্রথমে বলছিলাম যে এটা হচ্ছে বিভিন্ন রকমের বার, টুল বার। হ্যাঁ, নিউ মডেলে যাব, নিউ মডেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন, এখানে হচ্ছে কি আছে, সেভ ইউজার ডিফল্ট সেটিং, তারপরে হচ্ছে আপনার ইউজ সেটিং ফর এ মডেল ফাইল, আর এটা হচ্ছে ইউজ বিল্ড ইন সেটিং। এটা হচ্ছে কি, মানে আমরা যে সেটিংটা নিচ্ছি, কি কি ধরনের সেটিং হচ্ছে নিতে পারি। যেমন ডিফল্ট সেটিং মানে হচ্ছে আমি যদি ক্লিক করে দিই, এই যে এখানে যে যে সেটিংগুলি আছে, যে ASC 714 হাবিজাবি, এগুলি সব হচ্ছে এই ফরম্যাটে চলে যাবে। আর যদি হচ্ছে এই অপশনটা নেই, এটা মিনিং হচ্ছে যে আপনি কোনো একটা অলরেডি একটা মডেল করছেন, হ্যাঁ, ওই মডেলের সেটিংটা নিয়ে আসতে চান, তখন হচ্ছে আপনি এই অপশনটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আর যদি হচ্ছে এটা ইউজ করেন, এটা আমরা সচরাচর প্রিফার করি এটা। ঠিক আছে, ইউজ বিল্ড ইন সেটিং, এখানে গিয়ে হচ্ছে আমি কোন ইউনিটটা নিতে চাই সেটা আমি বলে দিলাম। তারপরে হচ্ছে স্টিলের জন্য কি দিতে চাচ্ছি, স্টিলটা আমরা যেহেতু করতেছি না, বাট স্টিল স্টিল সেকশন, এটা স্টিল সেকশনের জন্য ASC 14 লাগতেছে। আমরা এখানে স্টিল সেকশন দিচ্ছি না। এই স্টিল সেকশন বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার ওই যে আই সেকশন, ডাব্লিউ সেকশন, এটা। ঠিক আছে, আর রডের যে স্টিলটা, ওটাকে ইটেস বলে, ইটেপস ওটাকে রিভার নামে চিনে। ঠিক আছে, আর স্টিল সেকশন নামে চিনে হচ্ছে ইটেপস আপনার ওই যে আই সেকশন, ডাব্লিউ সেকশন, সি সেকশন, এগুলাকে। আমাদের হচ্ছে এটা দরকার নাই, এটা আমরা করতেছি না। স্টিলের ডিজাইন কোডও আমাদের দরকার নাই, এটা থাকুক, যা থাকুক। এই যে কনক্রিট ডিজাইন কোড যেটা, এটাকে আমি ASC 308 নিব। ওকে, এটা কেমন নেব বলতে পারবেন? 308 আমাদের BNPC তে এটা ইউজ করা হয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই জন্য আমরা এটা নিচ্ছি। আর এইটা আমার দরকার নেই চেঞ্জ করার। হ্যাঁ, আপনি যদি হচ্ছে স্টিল ডিজাইন করেন, তখন আপনি চেঞ্জ করবেন, এটা তখন নিবেন হচ্ছে এটা। ঠিক আছে, তো যাই হোক, আমরা হচ্ছে এটা নিলাম। নেওয়ার পরে আপনি দেখছেন এখানে কিন্তু আপনার ইউনিটটা চলে আসছে মিটারে। হ্যাঁ, চলে আসছে মিটারে, আর এখানে ডাইমেনশন চলে আসছে। ঠিক আছে, আমি এটা প্রিফার করি, আমি প্রথমে হচ্ছে রাফলি ওকে দিয়ে দিই। হ্যাঁ, মানে যা আছে তাই এভাবে হচ্ছে করে ফেলি প্রথমে, ওকে দিয়ে দিই। এরপরে আমি ভিতরে গিয়ে মডিফিকেশন করি। এভাবে করলে হয় কি, আমার হাতে অনেকগুলো অপশন থাকে। এখন আমি ইউনিটটা চেঞ্জ করব, কারণ হচ্ছে আমাদের এখানে দেখেন, এখানে আমাদের এগুলি ফিটে আছে, তাই না, ডাইমেনশনগুলি ফিটে আছে। তো এই জন্য আমি কি করব, এই ইটেপস এখানে ইউনিটটা চেঞ্জ করব। এই যে বাম পাশের একদম নিচে, এটা খুবই মানে ইউজফুল, আর আমাদেরকে খুব ঘন ঘন ইউজ করতে হয় এটা, এই ইউনিটটা। ঠিক আছে, এখানে গিয়ে অনেকগুলো অপশন আছে, আপনি হচ্ছে ইউজ করবেন কনসিস্টেন্ট ইউনিট। কনসিস্টেন্ট ইউনিট হচ্ছে আপনি হচ্ছে যে ইউনিট ইউজ করতে চান, ওটা ডিরেক্টলি বসাইতে পারবেন। আমি চাচ্ছি যে আমার ল্যান্ডটা হোক ফিটে। ঠিক আছে, আর ফোর্সগুলি আমার আসুক হচ্ছে পাউন্ডে। ঠিক আছে, আমি এটা চাচ্ছি, তাই করে দিলাম। তাহলে এখানকার সবগুলো আমার চলে আসলো ফিটে।
এখন দেখেন আমি যেটা করব, আমি এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এই যে এখানে অ্যাড অর মডিফাই গ্রিড। আচ্ছা আমার মনে হয় আমি বেশি তাড়াতাড়ি চলে যাচ্ছি, আমি আগে আপনাদেরকে এগুলো একটু বলি, নাহলে পরবর্তীতে আমার হচ্ছে পরবর্তীতে আমার তাড়াতাড়ি করতে পারবো। এখানে দেখেন এই যে মেইন বাজেটটা, আমি এই কয়েকটা বার সম্পর্কে আগে বলে নেই, তারপরে এটা আমি করব। কারণ হচ্ছে এটা আমাদের অ্যাকচুয়ালি মানে এফএএম এর বুঝছেন, এফএএম এর খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার মডেলিং করতে পারাটা। আপনি যদি হচ্ছে ইনপুট দেন, ইনপুট ঠিকঠাক মতো দেন, আপনি নিশ্চিত থাকেন আপনার আউটপুট নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে। কিন্তু আপনি যদি ইনপুটই হচ্ছে ভুলভাল দিয়ে থাকেন, তাহলে সে আপনাকে ভুলভাল রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে। সে আসলে বুঝবে না যে কি দিচ্ছে না দিচ্ছে, সেগুলো কিছুই বুঝবে না। আপনি যা ইনপুট দিবেন সেটা আউটপুট দিবে। এই জন্য আমাদের অ্যাকচুয়ালি ইনপুটটা খুব কেয়ারফুলি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে